ghost is not a real thing, but people believe this. I do not believe ghost, but I like ghost story. আপনার মতো অনেকেই আছেন, আমরা জানি, অনেকেই বিশ্বাস করে না। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, আপনার ভালো লাগছে কিনা ভূত এফএম সেটাই সবচেয়ে বড় কথা। রুবিনা আমাকে লিখেছেন ফ্রম সিলেট যে প্রতিবারের মতো আজও এসএমএস করলাম, এসএমএসটা কি পড়া হবে, পড়লে খুশি হব। ডেফিনেটলি আপনার এসএমএস পড়া হয়ে গেছে অলরেডি। আর আরেকজন লিখেছেন আমাকে রিদি, আচ্ছা রিদি লিখেছেন মাই নেম ইজ রিদি, আই এম নিউ লিসনার অ্যান্ড মাই হোম ইজ কাপাসিয়া গাজীপুর। আর তিনি এই প্রোগ্রামটি অনেক পছন্দ করেন এবং আজকে তার বার্থডে। সো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। জন্মদিনের একদম প্রথম মুহূর্তেই আপনি শুনছেন ভূত এফএম, সেটা আমাদের অনেক ভালো লাগার ব্যাপার। আসাদ লিখেছেন বরিশাল থেকে, রাসেল ভাই শরীরে প্রচুর জ্বর, কিছুই ভালো লাগছে না, তবুও অন্ধকার রুমে বসে একা একা ভূত এফএম শুনছি, দোয়া করেন যেন সুস্থ হয়ে উঠি। ডেফিনেটলি আমি আশা করি যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কাইফ এসএমএস করেছেন ভাইয়া আমি আমার আব্বুকে নিয়ে ভূত এফএম শুনছি। আর তুর্য লিখেছেন খিলক্ষেত থেকে, আমাদের স্কুলে অনেক ভূতের কাহিনী আছে, যে ইমেল অ্যাড্রেস একটু আগেও দিয়েছি, সেই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন, আমরাও জানতে চাই। আর তানজি লিখেছেন কুমিল্লা থেকে, ভাইয়া তুমি যে ভূত এফএম যখন ঘটনাগুলো আমি শুনি তখন ভয় লাগে না? লাগে তো, অবশ্যই ভয় লাগে, ভয় লাগবে না কেন। ফয়সাল লিখেছেন ভূত এফএম শুনছি রাজশাহী রেল স্টেশন থেকে। ওকে, সো অনেক এনজয় করছেন বুঝতে পারছি। এবং ভূত এফএম সবচাইতে বেশি ভালো লাগার কারণটা কিন্তু আপনারাই, যারা আপনারা ঘটনাগুলো পাঠান এবং সেই ঘটনাগুলো আমরা হয় পড়ি বা আপনাদেরকে ডেকে নিয়ে আসি স্টুডিওতে, এবং আপনারা এখানে কষ্ট করে রাতে এসে শেয়ার করেন বলেই আজকে যারা শুনছেন তারা শুনতে পারছেন। সুতরাং সবার আগে তারাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি তাদেরকে আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি, যারা কষ্ট করে আজকেও প্রতিদিনের মতো স্টুডিওতে এসছেন। আচ্ছা, আমি শুরুতেই আমার কাছে ইমেইলের একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ব। সেটা হচ্ছে, আমাকে ঘটনাটি পাঠিয়েছেন নাভিদ আদনান আরেফিন অ্যান্ড মেহেদি ইবতেসান। ওকে, এই দুজন। তো তারা যে ঘটনাটি পাঠিয়েছেন, তারা বলছেন যে হ্যালো ভাই, কেমন আছেন? আমি ভূত এফএম এর অনেক বড় ফ্যান। প্রতি ফ্রাইডেতে অন্য সব কাজ ফেলে 12টার সময় রেডিও ফুর্তি টিউন করি, ভূত এফএম শুনি। আপনাদের প্রোগ্রামটা আসলে অনেক জোশ। থ্যাংক ইউ সো মাচ। এবার যাই আপনার ঘটনায়। আমার লাইফে একটা রিয়েল ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে এটা বেশ কিছুদিন আগে ঘটেছে। আমরা তখন বাসা চেঞ্জ করেছি সবে মাত্র। আমরা আগে যেখানে থাকতাম সেটা যশোরের একটা জায়গা, এখন আমরা নতুন বাসায় থাকি, এটাও যশোরে। তো ফার্স্ট ওয়ান উইক তেমন কোনো প্রবলেম হয় নাই, বাট সেকেন্ড উইক থেকে আমাদের সাথে উইয়ার্ড ঘটনা ঘটা শুরু করলো। একদিন রাত 1:30 থেকে 2টার মধ্যকার ঘটনা। আমি আমার ছোট ভাই মেহেদি ঘুমিয়েছিলাম এক খাটে। আমাদের বাসায় তখন যেহেতু নতুন, তাই সিলিং ফ্যান লাগানো হয়নি, তাই আমরা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ফ্যানটা ঘটঘট সাউন্ড করে বন্ধ হয়ে গেল। আমরা সেই সাউন্ড শুনে উঠে গেলাম, ভাবতে লাগলাম কি হলো। ঠিক তখনই আমরা একটা কান্নার আওয়াজ পেলাম। আওয়াজটা একটা বোবা মানুষের গোঙানোর সাউন্ডের মতো। একটা বোবা মানুষ কাঁদলে যেমন সাউন্ড হয় তেমন। আমরা বেশ কিউরিয়াস হয়ে উঠলাম এবং ঘটনাটা জানার জন্য আমরা চেষ্টা করলাম। আমরা ফিল করলাম যে সাউন্ডটা টয়লেট থেকে আসছে। আমরা টয়লেটের লাইট অন করলাম, বাট কিছুই পেলাম না। ইভেন কান্নার আওয়াজটাও থেমে গেল। তারপর আবার বেডের কাছে আসতেই দেখলাম যে ফ্যানটা আবার চালু হয়ে গেল। এবার আমরা বেশ ভয় পেয়ে গেলাম। আমরা ওই রাতে পাশের রুমে গিয়ে ঘুমালাম। আমরা ঘটনাটা বড়দের জানালাম, তারা ব্যাপারটা ইগনোর করলো, বলল তোমরা মনে হয় ভুল কিছু শুনেছ। কিন্তু আমার ছোট ভাই ওই রুমে ঘুমাতে চাইল না, বাট আমার মধ্যে একটা কিউরিওসিটি থেকেই গেল এবং আমি দোয়া দুরুদ পড়ে নেক্সট রাতে আবার রুমে একা ঘুমাতে গেলাম। আমার ওই রাতে টেনশনে ঘুম আসছিল না। আমি টয়লেটে গেলাম। টয়লেট থেকে বেরিয়ে আসার সময় একটা বাজে স্মেল পেলাম। আমি স্মেলটা ফিল করে বুঝতে পারলাম যে একটা মরা কোনো কিছুর স্মেল আসছে। তারপর আমি মুখ ধুলাম বেসিনে। হঠাৎ আমার চোখ পড়ল মিররে। আমি দেখলাম আমার পেছনে কালো কি একটা দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতেই দেখি কেউ নাই। এরকম কিছু ঘটনা ঘটলো ওই রুমটাতে। তারপর একদিন ওই রুমের কম্পিউটারটা নষ্ট হয়ে গেল।
ফার্স্টে তেমন ইম্পর্টেন্স দেয় নাই, বাট তারপর একে একে ওই রুমে অন্য সব ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেল, যেমন টিভি, ওয়াল ক্লক, তারপরে মোবাইল ফোন, এগুলো সব নষ্ট হতে শুরু করলো। তারপর বুঝলাম যে ওই রুমে আসলেই কিছু একটা প্রবলেম আছে। আবার ওই রুমে শোয়ার সময় মাঝে মাঝে কলিং বেলের সাউন্ড পেতাম, বা ডোরের কাছে গিয়ে কাউকে দেখতাম না। গেস্ট আসলে ওই রুমে রাতে ঘুমালে তারা খারাপ খারাপ স্বপ্ন দেখত। প্রায় সবাই ড্রিম দেখত যে তারা মারা যাচ্ছে, তাদের লাশ নিয়ে দাফন করা হচ্ছে। এমন অনেক ঘটনা ঘটার পর আমরা হুজুর ডাকলাম। তিনি এসে তার পালিত এক জিনের মাধ্যমে জানালেন যে ওই রুমটাতে একটা খারাপ জিন আছে এবং একটা খারাপ জিনের আসর আছে ওই রুমের উপরে। তিনি ওই রুমটা বন্ধ রাখতে বললেন আর দোয়া তাবিজ দিয়ে ঘরটা বন্ধ করে দিলেন। আজও আমরা ওই রুমের দরজায় কান দিলে কারো কাশির মানে কারো কান্নার শব্দ, হাসির শব্দ, এই সমস্ত পাওয়া যায়। এবং তিনি লাস্টে লিখেছেন যে আশা করি যে আমার ইমেলটা পড়বেন এন্ড আমাকে ঘটনাটা শেয়ার করার জন্য আপনার স্টুডিওতে ইনভাইট করবেন। আপনি যশোর থেকে কষ্ট করে আসবেন সেজন্য আপনাকে ইনভাইট করিনি, বাট আপনার ঘটনাটা আমরা অবশ্যই মানে সবাইকে জানিয়ে দিলাম এবং আশা করছি যে আপনি সেটা শুনেছেন। আর এছাড়া আমাকে মাহাদি এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন সাইকো রাতুল, আমাকে এসএমএস করেছেন সুইট রাসেল, আমাকে এসএমএস করেছেন লিটন, এছাড়াও রাব্বি তানি শামীম উত্তরা থেকে এসএমএস করেছেন, বুদ্ধ ফ্যাম শুনছেন তিনি। এবং আমাকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাবলু, তুষার, এছাড়াও পাখি জান্নাত সহ আরো অনেকে। সো যারা এখন এসএমএস পাঠাননি বা পাঠাতে চাচ্ছেন, নিয়মটি জানেন না, তাদেরকে আরো একবার নিয়মটি বলে দেয়। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের সঙ্গে যে সমস্ত আজকে গেস্টরা এসে যোগ দিয়েছেন, যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম এবং কষ্ট করে যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমরা তাদের কাছে তাদের ঘটনাগুলো শুনবো। আমি শুরুতেই আপনার নামটা একটু জানতে চাচ্ছি। আমি রাহাত, আমি একটা টেলিকমিউনিকেশনে চাকরিরত আছি। ওকে, সো রাহাত, আপনি যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা নিশ্চয়ই প্রথম যে ঘটনাটা বলবেন সেটা তো ঢাকায় ঘটে, সেটা ঢাকার বাইরে ঘটেছে। কোথায় ঘটেছিল এটা? এটা চিটাগাং এর একটা মফস্বল এরিয়া, সীতাকুণ্ড। আচ্ছা, কি হয়েছিল একটু বলবেন? ঘটনাটা হয়েছিল যে আমার বেস্ট ফ্রেন্ড সাব্বির, সো ওর গার্লফ্রেন্ড আছে, সে জামালপুরে থাকে। তো বেশ কয়েকদিন ধরে ও খুব টেনশনে ছিল। তো আমাকে একদিন এসে বলতেছে যে ওর গার্লফ্রেন্ড নাম তানি, বললো যে আমার ওর খুব মানে ইগনোর করতেছে বেশ কয়েকদিন ধরে, যেটা আগে কখনো হয় নাই। সো ইগনোর করতেছে, আমার সঙ্গে কথা বলতে চায় না, ফোন করলে অ্যাভয়েড করে, বাট আবার ব্রেকআপও করতে চাচ্ছে না। তো ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে আছি। তো আমি বললাম যে দেখ, হয়তো তুই দূরে থাকো সেই জন্য এরকম কোনো প্রবলেম হচ্ছে। তো বললো যে না, এরকম আগে কখনো হয়নি। এখন একটা মানে কাপলের মধ্যে আর কি, এটা তো তারাই বুঝবে। তো ও যেটা বুঝতেছে, তো একদিন আমাকে বললো যে আমি এটা নিয়ে কিছু করতে চাই। আমি কি করবি বলে, আমি জানতে চাই ও কেন এরকম করতেছে, কিভাবে করবি। তো আমাকে বললো যে এরকম একটা হুজুর আছে শুনলাম সীতাকুণ্ডতে, ওকে কি কেউ কিছু করছে নাকি সেটা জানতে আমি ওখানে যাব, তুই যাবি নাকি? চল। আর আমার মানে এইসব ব্যাপারে কিছুটা আইডিয়া আছে, কারণ এরকম অনেক কিছু হয়েছিল আমার সঙ্গে, যেগুলো আমরা শুনবো আবার। হ্যাঁ, আমরা একে একে শুনবো। তো এগুলো ওভাবে। তো আমাকে বললো যে তুই যাবি নাকি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে চল। তো আমরা একদিন সিএনজি করে সীতাকুণ্ড গেলাম চিরাং থেকে। তো 2-2.5 ঘন্টা লাগলো। ওখানে গিয়ে মানে মাটির ঘর, 3টা মাটির ঘর ওখানে দেখলাম, 3টা মাটির ঘর পাশাপাশি সামনাসামনি। তো ওখানে গিয়ে আমরা দাঁড়ালাম, তো একটা লোক আসলো। লোক এসে পরিচয় জানলো, পরিচয় জানার পরে আমাদেরকে একটা মাটির ঘরে নিয়ে গেল, নিয়ে ওখানে বসতে বললো। তো আমরা বসলাম, ওই লোকটা চলে গেল। ওই ঘরটার মধ্যে 2টা বিছানা ছিল বড় বড় মুখোমুখি, আর 2টা টেবিল ছিল, আর কিছু আলমারি বা আলনা টাইপ ছিল। ওকে, তো ওখানে বসলাম কিছু, তারপরে ওই লোকটা আসলো। লোকটা এসে দাঁড়ালো, কিছুক্ষণ পরে পিছনে একটা হুজুর টাইপের লোক আসলো, একদম পাঞ্জাবি মানে লম্বা আলখোল্লা টাইপের করা, দাঁড়িয়ে আছে, মোটামুটি শ্যামলা টাইপের। তো এসে আমাদের সামনাসামনি যে বিছানা ওখানে বসলো। তো বসার পরে আর যে লোকটা আমাদের কাছে নিয়ে আসছিল উনি চলে গেল দরজাটা বন্ধ করে। আচ্ছা, দরজাটা ছিল টিনের দরজা। আচ্ছা। তো উনি বসে মাথা নিচু করেছিল। তো দেখি উনি কিছু বলতেছে না। তো হঠাৎ করে বললো যে তোর তো অনেক সমস্যা, তুই কোনটা চাস? তো মানে আপনারা কোন সমস্যার কথা জানান নাই? আচ্ছা, চুপচাপ বসেছিলাম, কারণ উনি এখন কিছু বলতেছে না, আমার একবারে কিছু বলতে লাগবে কি না কি হয়। তো তখন সাব্বির বললো যে আমার বান্ধবী আছে একজন, বলে তো বান্ধবী তো জামালপুরে থাকে না জেনে, তো বান্ধবী তো জামালপুরে থাকে, তোর সঙ্গে তো অনেক দূরত্ব,
তুই কি জানতে চাস? তো ও বলছে যে এরকম এরকম। বলে তুই এখন কি জানতে চাস, যে কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে জানাচ্ছি তোকে। তারপর উনি কিছু দোয়া পড়া শুরু করলো। দোয়া পড়ে আর একটা জিনিস, মানে ওই যে সামনে যে টেবিলটা ছিল, টেবিলের উপরে কিছু ধরনের বই টই ছিল, কিছু বাটি ছিল, একটা লম্বা চাকু ছিল। তো উনি দোয়া পড়তেছে, দোয়া পড়তে পড়তে হঠাৎ করে উনি মানে দুলা শুরু করছে, খুব শেক করতেছে, নিজে নিজে দোয়া পড়তে বিড়বিড় করে দোয়া পড়তেছে। মানে কি দোয়া পড়তেছে বোঝা যায়নি, বাট বোঝা যাচ্ছিল যে সামথিং পড়তেছে। তো তারপরে হঠাৎ করে উনি পড়তে 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 চাকুটা হাতে নিয়েছে, চাকুটা হাতে নিয়ে নিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় তারপর পুরা দিকে ঘুরতেছে, সার্কেলিং করতেছে, আর দোয়াগুলো আস্তে আস্তে জোরে জোরে বিড়বিড় করতেছে। করতে 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 মাথা ঝাঁকাচ্ছে। হঠাৎ করে মানে উনি, আমি যতটুকু দেখছি যে ছুরিটা মাথার উপরে ধরে জোরে একটা টান দিল, মানে কিছু একটা ধরে আমি যে টান দিই সেরকম টান দিল। সাথে সাথে পুরো রুম অন্ধকার হয়ে গেল। দিনের বেলা ছিল এবং প্রচুর রোদ ছিল, আলো ছিল, কিন্তু হঠাৎ করে রুমটা অন্ধকার হয়ে গেল এবং ধাম করে একটা আওয়াজ হলো। আচ্ছা। তো আওয়াজ হলো সাথে সাথে, মানে হঠাৎ করে একটা মানুষ যদি চুপচাপ থাকা অবস্থা থেকে একটা আওয়াজ হয় তো ভয় লাগবে, বা চোখ বন্ধ হবে। তো আমরা মানে ফর নিয়ারলি 1 সেকেন্ড আমরা একটু চোখ বন্ধ করছিলাম, খুলে দেখি যে দরজাটা খোলা, মানে যে দরজা থেকে উনি আসছিল দরজাটা খোলা এবং উনি মাটিতে পড়ে আছে। কিছুক্ষণ আবার আলো টালো সব দিক দিয়ে আসলো, উনি পড়ে আছে, চাকুটার সামনে পড়ে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। আমরা দেখি খুব ঘাবড়ে গেলাম যে কি হলো এটা। তো কিছুক্ষণ পরে উনি উঠলো, উঠে দোয়াটার পরে বসলো। তো বলতেছে যে তো বান্ধবী ছয়টা তাবিজ করছে। আচ্ছা। তো বান্ধবীকে শেষ করে ফেলতে চেয়েছে, তোর সঙ্গে যে সম্পর্ক সেটা চায় না, জন্য ওর মাথা নষ্ট করে দিবে এবং ওরে মেরে ফেলবে। আচ্ছা। তো বললো এটা। তো তারপর বললো যে এটা কিভাবে সম্ভব, কে করছে। তো যখন ও বলছে যে কিভাবে সম্ভব, তখন উনি বললো যে তুই দেখতে চাস কি করছে, তাবিজগুলো এখানেই আছে, তুই দেখবি। তো বললো যে হ্যাঁ দেখবো। আচ্ছা। তো তাবিজের কিছু অংশ আমার পাশেই ছিল, মানে মাটির দলা। আচ্ছা। তো আমাদেরকে তখন বললো যে তোদের আশেপাশে দেখ কতগুলো মাটির দলা পড়ে আছে। আসলে দেখলাম আমার পার নিচে, ওর পাশে, আমার পাশে কিছু কিছু মাটির দলা পড়ে আছে। তো প্রথমে ওগুলো ভয় পেয়েছিলাম ধরতে। তো বললো যে এগুলো দেখ কি আছে। মাটির দলা দেখলাম, তো ওগুলো খুলে দেখলাম ময়লা কাপড় দিয়ে পেঁচানো কিছু জিনিস, সবগুলোতেই মোটামুটি। তো তারপর আমরা একটা একটা করে খোলা, মানে সবগুলো সুতা দিয়ে বাঁধা। তো একটা একটা করে খুলে দেখলাম, একটা দেখলাম ছোট হাড্ডি, আরেকটায় দেখলাম চুল, একটা দেখলাম নখ, আরেকটাতে দেখলাম অনেক বড় করে একটা কাগজে দোয়া লেখা লাল কালি দিয়ে। আচ্ছা। এরকম এগুলো দেখার পরে ওই টেবিলে রাখলাম। তারপর উনি বললো যে এগুলো হলে গিয়ে চিতার হাড্ডি, ওই মেয়ের চুল, ওই মেয়ের নখ, ওই মেয়ের কাপড়ের অংশ, আর ওই দোয়াতে কালো তাবিজ দেওয়া, মানে কালো জাদু করা, এই মেয়ে যেন আস্তে আস্তে হয়ে করে মরে যায় এবং ওকে যেন পুরোপুরি ভুলে যায়, এবং ওই মেয়ে যেন ওর সঙ্গে এমন ব্যবহার করে যাতে ও এফেক্টেড হয়, ওরও ক্ষতি হয়। আচ্ছা। তো এটা জানার পরে আমরা তো খুবই অ্যাস্টনিশড হয়ে গেলাম। তো বললো যে বাবা আমি জানতে চাই এটা কে করছে। তো বললো যে তোকে আমি পুরোপুরি বলতে পারবো না কে বলছে, নাম বলতে পারবো না, কারণ আমরা নাম বলতে পারি না, তবে কে কিরকম তোর আত্মীয় নাকি সেটা বলতে পারবো, সেই জন্য ধরো 3 দিন পরে আয়। তো আমরা ওইভাবে বলে বের হয়ে গেলাম, চলে আসলাম। 3 দিন পরে আবার বললো যে উনি বলছিল যে এখন সকাল সকাল আসবি। তো 3 দিন পর গেলাম, ওই দিন ছিল মঙ্গলবার, যেদিন পরে সেকেন্ড টাইম গেলাম। তো গেলাম, তো তখন গিয়ে অ্যাজ ইউজুয়াল বসলাম। ওই লোক প্রথমে আমাদের বসালো, তারপর উনি আসলেন। উনি এসে আবারও অ্যাজ ইউজুয়াল একটা ইয়ে করলো। উনি বললো যে এটা জিনের চালান ছিল, তোরা যদি জানতে চাস কে করছে, কিভাবে করছে, আমি জিন আনাইতে পারবো, তোরা কি চাস না? তো তখন আমার মনে খটকা লাগলো, কারণ এইসব জিনিস আমি আগেও মানে এক্সপেরিয়েন্স করেছি। মনে হয় এখন টাকার কথা বলবে, মানে আসলে টাকার কথা বলেছে। বললো যে 1000 টাকা লাগবে। আচ্ছা। তখন আমি বললাম যে কেন 1000 টাকা লাগবে? বললো যে জিন যে কারো উপরে আসে না, তুলা রাশির কেউ যদি হয় তার উপরে আমি আনাইতে পারবো। আমাদের এখানে তুলা রাশির কিছু মানুষ আছে এবং বাচ্চা মানুষকে দিয়ে আমরা করাই, খরচ দিতে হবে, দিলে দে নাহলে যা। হি ওয়াজ রিয়েলি রুড। তো 1000 টাকা দিলাম। তো আনলো, তো একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছে, কারণ 11 বছর হবে। মেয়েটা এসে থেকে আমাদের মাঝখানে বসছে, ওর জন্য একটা চেয়ার, একটা টুল দিছে, একটা গ্লাস পানি আনছে, পানিটা কাঁচের গ্লাসে। তো বসলো, তারপর মেয়েটাকে উনি কি যেন বললো, তারপর দোয়া পড়া শুরু করলো। জাস্ট মেয়েটার মাথার উপরে হাত রেখে আর এক হাতে চাকুটা ধরে উনি চাকুটা ঘুরাতে ঘুরাতে দোয়া পড়া শুরু করলো। তো দোয়া পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখি মেয়েটা এমনি নর্মালি তাকিয়েছিল। একটা 11 বছরের বাচ্চা কি বুঝবে, আমরা চিন্তা করছিলাম এটা কিভাবে সম্ভব। তো মেয়েটাও নর্মালি ওর শিশুসুলভ আচরণ ভাবে বসেছিল। হঠাৎ দেখি মেয়েটা চোখ বন্ধ করে ফেললো, চোখ বন্ধ করে স্ট্রেট হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, পুরো স্টিফ হয়ে গেল এবং তখন চেয়ারে হেলান দিয়ে দিল হঠাৎ করে।
আমরা দেখে তারপর উনি চাকুটা ঘুরানো বন্ধ করে চাকুটা ওই পানির গ্লাসের পাশে রাখছে এবং উনি যে বসছে। প্রায় 3-4 মিনিট পুরো নিস্তব্ধতা, কোনো কথাবার্তা নেই এবং রুম পুরো অন্ধকার। ওই দিন প্রথম থেকে অন্ধকার ছিল। কিছুক্ষণ পরে উনি হঠাৎ করে হুজুরটা বলতেছে, বল তোর নাম কি, তুই কোত্থেকে আসছস? তো বললো, আমি সরি এই নামটা বলতে পারবো না, প্রপার মনেও নেই। বলে আমি অমুক জিন, আমি অমুক জায়গায় থাকি। ওকে। তো বলে যে তুই ওকে কেন ক্ষতি করতেছস? বলে আমাকে বলা হয়েছে এই জন্য আমি ক্ষতি করতেছি। আচ্ছা। তো বলে যে তোকে কে বলছে? ওর আত্মীয় বলছে। আত্মীয়টা কেমন? খুব কাছের আত্মীয় এবং ওতে বাসায় থাকে। তো বললো যে কেন ক্ষতি করতেছস? বলে আমাকে বলা হয়েছে ওকে মেরে ফেলতে, ওকে পাগল বানায় মেরে ফেলতে, এবং ওর সঙ্গে যে ছেলের বন্ধুত্ব আছে ওই ছেলেকে ক্ষতি করতে। বলে তুই তো ছেলে কোনো ক্ষতি করিস নাই। তো বলতেছে আমাকে বলা হয়েছে যে ওই মেয়েকে ক্ষতি করলে ওই ছেলের ক্ষতি হবে, তাহলে তুই কি এখন ওকে ছেড়ে যাবি না? বলে আমাকে ক্ষতি করতে বলা হয়েছে, কিন্তু আমি এসে এই মেয়েটাকে পছন্দ করছি, এখন মেয়েটাকে ছেড়ে আমি যাবো না। আচ্ছা। তাহলে যে তুই মেয়েটাকে মেরে কোনো লাভ নেই, তুই তো একদিক দিয়ে মেয়েটাকে মেরে ফেলবি, আবার কি করবি? তো মেয়েটাকে মেরে আমার কাছে নিয়ে আসবি। তো বললো যে তোকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তো বলতেছে না আমি যাব না, আমাকে কেউ কোনো সময় নিতে পারবে না, আমাকে যে চালায় সে আমাকে এখানে পাঠাইছে, সে না করলে আমি যাব না। তো তারা বললো যে ঠিক আছে আমি দেখতেছি তুই কেমনে না যাস, তুই যাবি না তোর বাবা যাবে। আচ্ছা। এটা বলার পরে ওই মেয়েটা কিন্তু কথা বলতেছে, বাচ্চা মেয়েটা, বাট একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ কিরকম হয়, আর ওই আওয়াজটা ছিল পুরোপুরি একটা পুরুষের আওয়াজ এবং কাইন্ড অফ মানে রোবোটিক আওয়াজটা এটা ছিল। এবং আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যখন ওই মাঝখানে যে 3-4 মিনিট মানে চুপচাপ ছিল, ওই সময় কিন্তু পানির গ্লাসটা একদম কেঁপে উঠছে। আপনারা নিজের চোখে দেখেছেন এটা? আচ্ছা। মানে আর আমার সবচেয়ে যেটা ভয় লাগছিল যে আমার একদম পাশের জিনিসটা হচ্ছিল, আই ওয়াজ রিয়েলি ফিলিং ইট যে কিভাবে হচ্ছিল। তো তারপরে ওই জিনটা যখন চলে গেল, এটা যখন আমার নর্মাল হয়ে গেল, তখন পানির গ্লাসটা পড়ে গেল, পানির মানে গ্লাসটাই পড়ে গেল। এই তারপরে উনি বলল যে এই ঘটনাটা আমরা নিজে শুনলাম। পরে কি মানে সমাধান হয়েছিল ঘটনাটার? সমাধান হয়েছিল, ওটা আসলে হয়েছিল কি, তারপরে কিছু জিনিস ওই তাবিজ কাটানোর কিছু জিনিস দিয়ে ওনারা করেছে, মিষ্টি কুমড়া দিয়ে, লাউ দিয়ে, যেগুলা নর্মালি করে, যারা জানে যেটা কিভাবে করতে হয় তারা নিশ্চয়ই বুঝতে পারতেছে। তো ওইভাবে কিছু করেছে এবং তারপরে উনি তাবিজ দিয়েছে মেয়েটাকে পড়ার জন্য, এন্ড শি স্টিল ফাইন নাও। আচ্ছা, আপনার এমনিতে তো একটা ঘটনা আছে, আপনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন, এরকম কিছু ঘটনা আছে, সেই ঘটনা কিছু কি এখন শুনবো একটু পরে শুনি? এটা পরে শুনলে ভালো। কিছুক্ষণ পরে শুনলে ভালো। ওকে, আমাদের সঙ্গে আরো গেস্ট রয়েছেন, তার কাছে আমরা যাবো। তার আগে আমরা কিছু SMS পড়তে চাই, আপনাদের পাঠানো SMS। আমাকে সুমাইয়া SMS করেছেন, বলেছেন যে আমি আর আমার হাজবেন্ড তারেক মিলে আজকে ফার্স্ট ভূত FM শুনছি, একটু ভয় লাগছে। আর সাদ লিখেছেন আমাকে, সাদ এবং শামীম, যে আমরা একসাথে ভূত FM শুনছি এবং বেশ এবং তারা হচ্ছে ভূত আচ্ছা এবং ভূত ডাকছি, এরকম কিছু একটা বলতে চাইছেন আর কি। মুক্তা লিখেছেন যে, মুক্তা চঞ্চল লিখেছেন যে ভাইয়া ভূত FM এর রেগুলার ফ্যান, আমরা জার্নি করছি হাজবেন্ড ওয়াইফ ঢাকা টু খুলনা, অনেক SMS দিয়েছি বাট অ্যান্সার পাচ্ছি না, আমি SMS-টা পড়ে ফেললাম। এছাড়া আমাকে চিটাগং থেকে রিয়াজ SMS করেছেন, ভাইয়া অনেকদিন পর ভূত FM শুনছি, খুব ভালো লাগছে। এছাড়াও আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি তাহমিনা হক মিথিলা বরিশাল থেকে, যে ভাইয়া এক্সাম রয়েছে কালকে, তারপরে ভূত FM শুনছি। আচ্ছা, এক্সামের সময় মনে হয় পড়াশোনাটা সবচাইতে বেশি জরুরি, আমি প্রতি সপ্তাহেই বলি এটা। আমাকে আরেকজন SMS করেছেন, লিখেছেন ভাইয়া মাই নেম ইজ পল, এবং তিনি বলছেন তিনি ভূত FM শুনছেন তার ভাই সহ। আর আমাকে আনিস খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও তিনি বলছেন যে ভাইয়া সামনে রমজান মাস, রেডিও ফুর্তি শুনতে খুব কষ্ট হবে। হ্যাঁ, আমরা কোন একটা রমজানেই আসলে শুরু করেছিলাম ভূত FM, আবারও রমজান চলে আসছে। আর মাহিন আমাকে SMS করেছেন, মুহিন SMS করেছেন সিলেট থেকে, এবং তার আজকে ভূত FM প্রথম পাঠানো SMS। যাই হোক, আমরা আবারও ঘটনায় যাব। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড গেস্টের কাছে। কি নাম আপনার? রুমি। একটু কাছ থেকে কথা বলতে হবে। দিস ইজ রুমি, একটা প্রাইভেট ভার্সিটিতে গ্রাজুয়েশন করছি। অলরাইট, সো রুমি, আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছে চাঁদপুরে, মানে আমার হোম ডিস্ট্রিক্ট যেখানে। হোম ডিস্ট্রিক্ট, ওকে ফাইন। তো কি হয়েছিল শুনি আমরা। ঘটনাটা হচ্ছে এরকম যে আমার চ্যানেল লেভেল এক্সাম কমপ্লিট হয়, তো সে টাইমটাতে জানেন যে মোস্ট অফ দ্য স্কুল কলেজ অফ থাকে।
তো আমি আমার বেশ কিছু ফ্রেন্ড সহ আমরা চাঁদপুর গেলাম। তো আমার প্যারেন্টস ছিল না আমার বাসাতে। তো ফ্রেন্ডরা যাচ্ছি, মজা টজা করি প্রতিদিন। তো আমাদের একটা অভ্যাস ছিল কি আমরা প্রতিদিন রাতে মুভি দেখতাম, ঠিক আছে। আর আমি মাঝে মাঝে আমার রুফে গিয়ে গিটার প্র্যাকটিস করতাম। বাসা অনেক রাশ হতো, ফ্রেন্ডরা আছে। তো অ্যাজ ইউজুয়াল প্রতি রাতের মতন সে রাতেও জাস্ট আমি কটা বাজে তখন 1:30 2টার মতন অলমোস্ট আমি রুফে গেলাম। আমার বাসাটা দোতলা ছিল। তো রুফে গিয়ে আমি জাস্ট গিটার প্র্যাকটিস করতেছি, জাস্ট অ্যাজ ইউজুয়াল মতন হঠাৎ করে আমার কানে একটা নয়েজ, মানে একটা নুপুরের শব্দটা যেরকম হয় না, এরকম একটা সাউন্ড লাগে। তো ফার্স্টে ব্যাপারটাকে তেমন পাত্তা দিইনি, আমি আমার মতোই ছিলাম। তো হঠাৎ করে এক সময় মানে মনে হলো যে দেখি কি হচ্ছে। তো আমি জাস্ট একটু ডান দিকে ফিরলাম, ফিরে দেখলাম যে হোয়াইট কালারের ড্রেসের মতন, মানে মানে ফিগারটা অলমোস্ট ফিমেল ফিগার, হোয়াইট কালার ড্রেস পরা, বেশ টল। তো তখন শীত ছিল ডেফিনেটলি জ্যান, তবে অত বেশি কুয়াশা ছিল না, মোটামুটি রকম কুয়াশা ছিল। তো এরপর মানে আমি কি কোনো ইলিউশনের মধ্যে ছিলাম কিনা আমি জানি না, আমি কি আমার ফ্রেন্ডদের নিচে গিয়ে ডাকতে পারতাম, ডাকবো না দৌড় দিব না কাছে গিয়ে জিজ্ঞেস করবো। তো এরকম প্রায় 1 মিনিটের মতন, মানে আমি স্টিল যে ফিগারটা দেখলাম সেটা স্টিল ছিল। তো এরপর একটা টাইম আমি হঠাৎ মানে দেখতেছি যে ফিগারটা ছিল সেটা উল্টো হাঁটছে, ঠিক আছে। তো আমি জাস্ট ওটাকে ফলো করতেছি, হাঁটতেছি। তো হঠাৎ করে মানে আমি দেখতেছি যে আমি তখন আমার সেন্স কাজ করতেছিল না এরকম ভাবে, কিন্তু আমি দেখতেছি যে ফিগারটা যেটা ছিল ওটা রুফের বাইরে চলে যাচ্ছে। মানে মানে আমি কি করব না ভেবে আমি ওটাকে ফলো করতেছি। তো হঠাৎ করে আমি রুফ থেকে পড়ে যাই। তো এরপর মানে বলতে পারবো না আর কিছু। তো পরে যখন আমি আমাকে ডিসকভার করি হসপিটালে, তো যেটা জানি যে পরে আমার তখন অনেক জ্বর ছিল, আমার হাত ভেঙে যায় রুফ থেকে পড়ে, আমার কোনুই আমি ব্যথা পাই খুব বেশি রকম করে। তো সে সময় তো আমার অপারেশন চললো, ভালো হলাম, বাসায় ব্যাক করলাম। তো এরপর আপনি জাস্ট ওই মেয়েটাকে কোনো কারণ ছাড়াই বা ওই যে যা দেখেছিলেন একটা ফিগার, যেটাকে বলছেন আসলে ঠিক মেল না ফিমেল আপনি বলতে পারেন, বাট ফিমেল ফিগারের মতো, এবং সেটাকে আপনি জাস্ট ফলো করে যখন ছাদের শেষ প্রান্তে চলে গেছেন তখন আপনার কোনো সেন্স কাজ করে নাই। এক সময় আপনি ছাদ থেকে নিচেই পড়ে গেছেন এবং তারপরে আপনি নিজেকে ডিসকভার করেছেন হসপিটালে। অলরাইট, তারপর যেটা হয় যে এরপর তো আমি বাসায় ব্যাক করি। তো ফার্স্ট কয়েকদিন তো আমার পাশে অনেকে ছিল, আমি হসপিটাল থেকে আসছি মাত্র, আমার ফ্র্যাকচার গুলো তখন ওভাবে শুকায়নি, অপারেশন হয়েছে। তো যখন আমি আবার অ্যাজ ইউজুয়াল আগের মতন আমার নিজের রুমে ঘুমাতে আসি একা একদম, তো আমি প্রায় রাতে আমার একটা বাজে স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যেত। মানে বাজে স্বপ্ন বলতে কিরকম টাইপের, আমি দেখতেছি আমি মারা যাচ্ছি, মানে একটা লাশের দেখতেছি, ফিগার দেখতেছি, পরে ডিসকভার করি ওটা আমারই কিংবা আমার রিলেটিভ কারো ফিগার। তো খুব রকম ভয় লাগতো। তো পরে এক সময় একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। তো ওনার এটাকে যেটা এক্সপ্লানেশন দিল, আমাকে ঘুমের ওষুধ দিল। তো কোনোভাবেই আমি ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু আমি ঘুম থেকে হঠাৎ করে উঠে যাচ্ছে এবং প্রচন্ড ঘাম দিয়ে, রুমে এসি থাকুক হোয়াট এভার থাকুক, আমি ঘেমে যাচ্ছি। তো পরে ফাইনালি জাস্ট একটা টাইম আমি ডিসকভার করলাম, আমি যখন ফজরের পর ঘুমাই আমি তখন মানে এরকম বাজে ড্রিম গুলো আর দেখি না। এর আগে বলে রাখা ভালো যে আমি মাঝে মাঝে মানে যেটা হয় আমার, যে আমি মানুষের ফিউচার বলে দিতে পারি। মানে এরকম করেছিও কয়েকবার, যে আমার একটা ক্লোজেস্ট ফ্রেন্ড, আমি ওকে বলছি যে তোর সাথে তো এটা হবে, কিন্তু নর্মালি এটা হওয়ার মতন না, হয়তো ওর সাথে আরো একটা ইন্ডিভিজুয়াল আরেকটা পার্সনের সাথে। তো এরকম কারণে অনেক সময় হয়েছে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, কিন্তু ফাইনালি দেখলাম যে একটা টাইম ওটাই হয়েছে। মানে স্টিল এখন একটু কম হয়, কিন্তু আগে এটা খুব বেশি করে বলতে পারতাম আমি যে কারো কিছু হবে। ইনফরমেশন গুলো আপনি কিভাবে ড্রিমের মধ্যে, মানে আমি ড্রিমের মধ্যে দেখতাম, কিংবা আমি একা বসে আছি, আমার কেন জানি আই ডোন্ট নো, আমার কাছে মনে হতো যে ওর তো এটা হবে। ওকে, আমি জাস্ট বলতাম, কোনো রিজন নাই যে এই রিজনের কারণে বলছি এটা হবে, জাস্ট বলতাম, মিলে যাইতো। তো পরে এক সময় এখনো জাস্ট যখন আমি ফজরের আগে ঘুমাতাম, তো তখন দেখতাম ফাইনালি একটা টাইম এটা ডিসকভার করার পর আমি আজকে প্রায় 3 বছরের মতন, এটা 07 এর ঘটনা। তো এরপর থেকে এখন পর্যন্ত আমি কখনোই ফজরের আগে ঘুমাই না। আমি যখন ফজরের পর ঘুমাই তখন আল্লাহর রহমতে আমি তেমন কিছু আর দেখি না। আমি অবশ্য কোনো হুজুরের কাছে যাইনি এটা নিয়ে, কিন্তু স্টিল আমার ভেতর আমি একটা ভয় কাজ করে, মানে ওটা নিয়ে, কারণ খুব বাজে একটা অবস্থা ছিল ওই টাইমটাতে আমার।
এবং মানে এই এক্সপেরিয়েন্স গুলোর মধ্যে দেখেছেন এবং এখনো পর্যন্ত মাঝে মাঝে এটা হচ্ছে এবং যদি আমি আপনার কোনো কারণে ঘুমিয়ে যাই কোনো কারণে এবং আপনি এখন পর্যন্ত কি আসলেও ফজরের আগে কোনো সময় ঘুমান না? না, ঘুমান না, কোনোভাবেই না। এবং ঘুমালেই আপনার সমস্যাটা হয়। কিন্তু একা একা যখন জেগে থাকেন, বাসায় যখন একা একা জেগে আছেন এবং সবাই ঘুমাচ্ছে, তখন কি কোনো প্রবলেম হয় এমনিতে? মাঝে মাঝে কিছু অড টাইপের সাউন্ড শুনি, বাট আপনি রুম থেকে বেরোন না। দেখা যায় যে হঠাৎ করে কোনো রিজন ছাড়াই একটা বাটির শব্দ, বাটিতে চামচ বাড়ি দিলে যেরকম একটা সাউন্ড হয় না, তুম করে এরকম শব্দ পাই। তো ফার্স্ট আমি অনেক ভয় পেতাম, কিন্তু এটা তো 07 থেকে হচ্ছে প্রায়, তো এখন আমি দিনের ইউজ টু ঘটনা। হয়ে গেছি, এখন তেমন একটা পাত্তা দিই না, আমি আমার মতোই থাকি। আচ্ছা, এছাড়াও আর কোনো কিছু? এইটা হচ্ছে আমার মানে এই ঘটনা। এটা আচ্ছা, আপনার সঙ্গে আরেকজন আছেন, আপনার ফ্রেন্ড, এবং জি। তিনিও সম্ভবত জানেন, তারও নিশ্চয়ই কোনো ঘটনা আছে। অ্যান্ড তিনি, আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি তো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম শুভ। শুভ, আপনি তো ওনার সাথে এসেছেন। হ্যাঁ। তো এই যে একই সাথে আপনারা থাকেন এবং আপনারা আপনার ফ্রেন্ডকে দেখেছেন, অনেকদিন ধরে দেখছেন, তো বাসার এই প্রবলেমগুলোর ঘটনা কি আপনারা জানেন? মানে ওনার যে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর ঘটনা জানেন? এবং আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে উনি ফজরের আগে ঘুমান না। না, উনি মানে ম্যাক্সিমাম নাইট আমি আর উনি ফুল নাইট জেগে থাকি, গল্প করি বা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, বা মানে এর মধ্যে যে 3-4 দিন আগের একটা ঘটনা, উনি সারাদিন খুব জার্নি করছে, ওনার মামা আসছিল বাইরে থেকে, এয়ারপোর্ট গেছে, তো খুব টায়ার্ড অ্যাজ ইউজুয়াল, তো কিন্তু চোখ টোক লাল ঘুমে, কিন্তু আমি বলি ভাই আপনি ঘুমান, আপনার তো অসুস্থ লাগতেছে, বলেছে না ভাই আমি ঘুমাবো না। আমি বলি আপনি শোন, আমি মাথায় হাত বুলাইতে, মাথায় হাত টাত বুলাই দিছি, বাট সে ফজরের আজানের আগে সে ঘুমায়নি। মানে এটা সম্ভব হয় না কখনো হ্যাঁ। এরপরে ঘুমানো। আচ্ছা, আপনার একটা ঘটনা আছে আপনি বলছিলেন, তাহলে আপনার ঘটনাটা শুনে ফেলি আমরা এখন। এটা হচ্ছে তখন 2008, আমি এইচএসসি তে ভর্তি হয়েছি তখন, মানে লেভেলে মানে শেষ করে ভর্তি হয়েছি। তো তখন আর কি আমার মানে ছোটবেলা থেকে মানে ফিশিং এর উপরে খুব একটা এডিকশন আর কি। এটা আমার বাবারও ছিল, মানে হুইল দিয়া মাছ ধরার, তো তার কাছ থেকে আমি এটা পাইছি। তো আমি এক রাত্রে মানে রাত্রে 12টার পরে আমার নানা বাড়িতে ছিলাম, মানে মানে বন্ধ ছিল, এটা হচ্ছে বাখিরগঞ্জে, বরিশাল বাখিরগঞ্জে। তো এখানে রাত্রেবেলা আমি আর আমার একটা কাজিন, ও আমার থেকে 3-4 বছর ছোট হবে, ও গ্রামেই থাকে সবসময়। তো আমরা দুজন মাছ ধরতেছি, মাছ পাচ্ছি, 3-4টা মাছ পাইছি। তো এভাবে 2:30-3টা বেজে গেছে। তো আমরা বসেছিলাম যেখানে, যে ঘাটটায়, ওটার পিছনে হচ্ছে ডান পাশে হচ্ছে মসজিদ। তো আর পুকুরের অপর সাইড হচ্ছে মানে বাঁশ ঝাড় বাগান টাগান টাইপের, এর উপর হচ্ছে মানে ক্ষেত, মানে মানে এরপরে আমরা সাডেনলি যেটা মানে রিয়েলাইজ করলাম যে মানে বাঁশঝাড়ের ভিতরে আলো টাইপের একটা কিছু দেখা যাচ্ছে। তো আমরা দুজন ডিসকাস করলাম যে আরে এখানে আলো, বলে যে হয়তো ওই যে পিছনে বাড়িটারি আছে, বাড়িতে কোনো আলো টালো জ্বলছে, কুপি টুপি এই টাইপের কিছু, যে ওই আলোটা দেখা যাচ্ছে। তো মানে তখন আমরা অত একটা পাত্তা দিই না, আর ছোটবেলা থেকে হরর মুভি টুভি অনেক দেখছি বা ভূতিক কাহিনী শুনছি, তত একটা ভয় কাজ করে না আমার ভিতরে। তো এরপরে আস্তে আস্তে পরে যেটা নোটিস করলাম যে ওই যে আলোটা আস্তে আস্তে মানে ডান দিকে সরে সরে আগাচ্ছে, আর যখন মানে অনেকটা কাছে চলে আসছে আর কি, মানে মসজিদের দিকে আসছে, মসজিদের পিছনে হচ্ছে যে আপনার মানে কবরস্থান আর কি। তো এটা তখন ই করলাম যে একটা শ্যাডো টাইপের একটা কিছু, আর ওইটার ভিতরে আলোটা জ্বলতেছে, আর একটা মানে গুমোটে কান্না, হ্যাঁ এটা কান্না মানে শুনতে পাইতেছি আমরা। তো আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি যেটা দেখতেছি তুই কি সেটা দেখতেছো? বলে যে হ্যাঁ ভাই। আর আরেকটা কথা বলি, তখন শীতের সময় ছিল বাট কুয়াশা ছিল না। তো আমরা যেটা করছি, আমাদের সাইডে মানে শীত লাগতেছিল প্রচুর, তো আমরা করছি কি কিছু মানে কাঠি টাঠি দিয়া ফায়ার করছিলাম একটা, ফায়ার মানে আগুন জ্বলতেছিল আমাদের পাশে, মাছটা ছিল, আমরা মাছও ছিল আমাদের পাশে। তো তারপরে যখন মানে একটা টাইম পর দেখলাম যে এটা মানে মসজিদের কোণায় আসছে, কবরস্থানটার মানে উপরে এটা ঘোরাঘুরি করতেছে, বাট এদিকে আর আগাইতেছে না, মসজিদের এই পাশে আর আসতেছে না। তো আমরা দুইজনে মানে যে কি করব, কি করা যায়, মানে দুজনে মানে মাথা তো পুরাই মানে ই হয়ে গেছে, যে ভয় কাজ করতেছিল খুব। তো তারপরে আমার কাজিন বললো যে চলেন ভাই আমরা দুইটা আগুনের মানে মানে এটা কাঠিতে আগুন জ্বলতেছে, এরকম দুইটা কাঠ নিয়ে আমরা দৌড় দিই। হ্যাঁ, তো আমরা বর্ষি ফালাই রেখা, মাছটা সব ফালাই রেখে জাস্ট দুইজনে দুইটা কাঠি নিয়ে মানে ঝাইরা দৌড় দিলাম, দৌড় দিয়ে একদম মানে দৌড়ে 2-3 মিনিটের ডিস্টেন্স হবে বাড়ি, ওইখানে যাই পুরো উঠানের আগ থেকে চিল্লাপাল্লা শুরু করে দিছি। তো মানুষজন বের হয়ে আসছে, কি হয়েছে তাদের বললাম।
তো তারপরে নানুরা যারা ছিল তারা ভিতরে নিয়ে গেল, নিয়ে তারপর সোনার উপর পানি দিয়ে গোসল করাইলো, সাথে সাথে মানে বাসার ভিতরে বাথরুম ছিল। আর এই যে গোসল করানোর পরে তারপরে গরম দুধ খাওয়ালো, তারপরে যে আপনার যে লোহা গরম করে এটা পানির ভিতরে দিয়া ওই পানিটা খাওয়াইলো। তারপরে সারা রাত আর ঘুমাইতে পারি নাই। তো পরের দিন হুজুর আসলো, হুজুরের বললাম ঘটনা, মসজিদেরই হুজুর আর কি। তো উনি বললেন যে আসলে আমরা যখন ফজরের নামাজের আগে যখন আজান দিতে আসি তখন মানে আমরা এই টাইপের অনেক কিছু দেখি যে রাজাহাঁস দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, বা মানে মানে ডিফারেন্ট কিছু দেখি যেটা দেখার কথা না, হ্যাঁ, এই টাইপের আর কি। তো তোমরা যেটা দেখছো এটা ভালো কিছু দেখো না, আর রাত্রে এইভাবে আর কখনো ঘোরাঘুরি করবা না। আরেকটা কথা বলি যে আমাদের নানা বাড়িটা হচ্ছে মানে মানে জমিদার বাড়ি টাইপের আর কি, অনেক পুরান বিল্ডিং টিল্ডিং আছে, হ্যাঁ, ওইখানে মানে অনেকে অনেক কিছু দেখছে, অনেকে ভয় পাইছে, এবং ইভেন যে আমার সাথে যে কাজিনটা ছিল ওকেও একবার মানে মানে ওরকম দাঁড়ায় আছে, ওরা মানে পানির ভিতর চাইপা ধরছে, মানে এরকম একটা ঘটনা আছে। এরকম ঘটনা আছে। অলরাইট, আমরা শুনছিলাম এতক্ষণ একটা ঘটনা, এবং সেই ঘটনাটাও অনেক অদ্ভুত টাইপের এবং উইয়ার্ড। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমি কিছু SMS পড়ে ফেলি। আমাকে মাহমুদ SMS করেছেন BM কলেজ বরিশাল থেকে, এবং আমাকে SMS করেছেন বাপ্পি ভাইয়া, এটা বাকেরগঞ্জ। আচ্ছা বাকেরগঞ্জ আমার নানার বাড়ি, তাই তিনি জানিয়েছেন আর কি। এছাড়া আমাকে ভূত প্রতীক SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাকে সাদিয়া রাজশাহীকে খুব ভালো লাগছে। আচ্ছা, আতিক শ্যামলী থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে ভূত স্টেজন আর কত অপেক্ষা করতে হবে। মুরাদ আমাকে SMS করেছেন যে ভাইয়া আজকে ভূত FM শুনতে অনেক ভয় লাগছে, আরো অনেক ভয়ঙ্কর ধরনের সব ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে আপনাদের সামনে নিয়ে আসবো। এছাড়াও সুমিত আমাদের SMS করেছেন জয় উত্তরা থেকে, যেটা তার 7th SMS, যদিও আমি ফার্স্ট SMS দেখতে পাচ্ছি আপনার নাম্বার থেকে একটি মাত্র SMS এসছে। তারপর আপনি 17th SMS, এটা 17তম নয়, এটা ফার্স্ট SMS আপনার। এছাড়া আমাকে আরো দেখতে পাচ্ছি যে SMS করেছেন সুচি, এবং সুচি SMS করেছেন। আর আমাকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি যে অনিবেশ কুমার। এছাড়াও আরো অনেকেই যারা SMS করতে চান তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনা নিয়ে ফিরছি একটু পরে। তার আগে একটা ছোট্ট ব্রেক, এবং ব্রেকের পরে আমরা ফিরে আসবো আর নতুন নতুন সব ঘটনা নিয়ে। স্টে টিউনড টু রেডিও ফুরতি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, সাথে আছে রাসেল। ঘড়িতে সময় রাত 12:47। আর আমাকে তানিন SMS করেছেন, SMS করে বলেছেন যে তিনি বলেছেন যে প্রথম ভূত FM শুনছেন তিনি। সো ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। জারিফা আমাকে SMS করেছেন, এবং জারিফা SMS করে বলেছেন প্লিজ SMS পড়েন। আমি SMS পড়ে ফেললাম। ডিসকো ডান্সার ভূত আমাকে SMS করেছেন, লিখেছেন যে ভূত FM তার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুরও লিখেছেন যে অন্ধকার রুমে একা একা ভূত FM শুনছি, এবং এটা হচ্ছে রাইট ওয়ে ভূত FM শোনার, এবং এইভাবেই আপনি যদি শোনেন তাহলে দেখবেন যে আসলে আপনি ঘটনাগুলো এনজয় করছেন। আর আমাকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি নিলয়, ভূত FM শুনতে খুব ভালো লাগছে। নাইম আমাদেরকে SMS করেছেন রমজানে ভূত FM থাকবে কিনা। আমরা তো অন থাকবো, আশা করছি আপনিও অন থাকবেন। এছাড়াও ইয়াসিন বনশ্রী থেকে আমাদের SMS করেছেন, তিনি এবং তার গার্লফ্রেন্ড SMS একসাথে ভূত FM শুনছেন, এবং তাদের মনে হচ্ছে যে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ওকে, তামিম আমাকে SMS করেছেন সিলেট থেকে, অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর সুন্দরী ডায়মন্ড আমাকে লিখেছেন রাসেল ভাইয়া ভালো লাগছে, ভয় লাগছে, আমি আর আম্মু মিলে শুনছি। স্টে টিউন। আর আমরা আপাতত একটা ফোন কল নিয়ে আসবো এখন, এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি ফোনে আছেন তার সাথে আমরা সরাসরি কথা বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আচ্ছা আপনার নামটা একটু বলবেন শুরুতেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনার ঘটনা ঠিক ভৌতিক কি আমি জানি না, তবে ঘটনাটা খুব মানে অদ্ভুত টাইপের। এরকম ঘটনা যে ঘটে আমার জানা ছিল না। তো আমরা যেহেতু ঘটনা যেহেতু নর্মাল না, এবং আমরা এরকম মানে প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে আলোচনা করছি, সো সেই জন্যই ঘটনাটা সবার কাছে সবার সাথে শেয়ার করতে চাই। তো শুরু করি, আপনার ঘটনাটা আপনি বলেন। হ্যাঁ, ঘটনাটা আমার বাবার কাছ থেকে আমার শোনা। সেটা হচ্ছে অনেকদিন আগে আমাদের দেশে বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা। তো ওইখানেই ঘটনাটা ঘটছে। ওইখানে যৌনপুরী মাওলানা সাহেব নামে একজন লোক ছিল, ওনাকে কিন্তু ওই ঘটনাটা ঘটছে। উনি তখন মানে প্রথম আমাদের গ্রামের এক মসজিদের ইমাম সাহেব হিসেবে নিয়োগ পাইছিল।
নিয়োগ পাওয়ার পর ওই এলাকার কিছু দুষ্টু ছেলেরা যারা বলে, ওরা আসলে অ্যাকচুয়ালি ওনার ওই ইমাম সাহেবের বা ওই জনপ্রিয় মাওলানা সাহেবের পরীক্ষা নিতে চাইছিল বা ওনার সাথে ফান করতে চাইছিল। ফান করার জন্য ওরা ডিসাইড করলো যে ওরা ফান করবে। এই কারণে ওরা ওদের মধ্যে একটা ফ্রেন্ড মরার বান ছিল খাটিয়ার উপর, মানে লাশটাকে যেখানে খাটিয়ার উপর সেখানে, মানে খাটিয়ার উপরে লাশ সেজে শুয়েছিল, এই তো সাজে শুয়েছিল। হ্যাঁ, প্যাকিং করতেছিল আসলে। ওকে, এই কথা ওরা যা বলে ওই হুজুরে বলার পর উনি বুঝতে পারছিল যে আসলে ওরা ওর সাথে ফান করতেছে। তো উনি তারপর ওদের সাথে গেল। ওইসব ছেলেদের সাথে যাওয়ার পরে দেখতে পারে যে হ্যাঁ সত্যি সত্যি একটা ছেলে শুয়ে আছে খাটের উপর। শোয়ার পর উনি ওই প্রত্যেকটা ছেলে জিজ্ঞাসা করলো আসলে কি তোমাদের ফ্রেন্ড মারা গেছে, 3বার জিজ্ঞাসা করছে এবং 3বারই ওদের প্রত্যেকটা ছেলে বললো হ্যাঁ আমাদের ফ্রেন্ডটা মারা গেছে। আচ্ছা, তারপর উনি জিজ্ঞাসা করলো যে কে মারা গেছে, ওরা বললো যে ওরা বানাটা একটা বললো আর কি যে হ্যাঁ এভাবে মারা গেছে। তারপর উনি পশ্চিম দিকে ফিরে, মানে যথারীতি যেভাবে নামাজ পড়া হয় জানাজার নামাজ সেভাবে পড়লো এবং ওইসব ফ্রেন্ডরাও মানে ওইসব ছেলেরাও নামাজে অংশগ্রহণ করলো আর কি। অংশগ্রহণ করার পর নামাজ শেষ হওয়ার পর হুজুরটা জাস্ট পিছনে ফিরলো, পিছনে ফিরার পর জিজ্ঞাসা করলো যে এবার যাও তোমরা লাশটা কবর দিয়ে আসো। এই কথা বলে উনি চলে গেল ওইখান থেকে। তারপর ওই ছেলেরা তারপর সত্যি সত্যি দেখলো যে হ্যাঁ তাদের ফ্রেন্ড মারা গেছে আর জীবিত নেই। এই নিয়ে পরে এলাকা অবশ্য অনেক মানে হইচই হচ্ছে, তারপর আসলে কিছু হয়নি অ্যাকচুয়ালি। উনি ওনার ছেলে মেয়ে বা ওনার বংশ এখন আমাদের ওই লক্ষ্মীপুরে আছে। ওরা আসলে বছরে 2বার ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার নামাজ পড়ায়। আচ্ছা, বাট ঘটনাটা এরকম ঘটেছিল যে যার জানাজার নামাজ, যিনি সেজে শুয়েছিলেন, যার জানাজার নামাজ পড়ানো হয়েছিল এবং ফাজলামো করে ব্যাপারটা করা হয়েছিল, বাট সে আর পরে ওঠেনি, সে মারা গিয়েছিল। সে আর জীবিত হয়নি, সে মারা গিয়েছিল এবং পরে তাকে দাফন করতে হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাকে দাফন করতে হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। অলরাইট, আমরা তখন কথা বলছিলাম, আমাদের একটা অদ্ভুত ঘটনা তিনি শোনালেন এবং ঘটনাটা খুবই অদ্ভুতই লেগেছে আমার কাছে, কারণ এরকম ঘটনা আমার মানে অ্যাটলিস্ট আমার জানা ছিল যে এরকম ঘটনা ঘটে। এনিওয়েজ, আমি আবারও ঘটনায় চলে যাচ্ছি এবং আমাদের সঙ্গে আবারও মানে যারা গেস্ট রয়েছেন তাদের সাথে তাদের ঘটনাগুলো শুনবো। তার আগে আমি আরেকটা ছোট্ট করে আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমাদেরকে SMS করেছেন, নাম হচ্ছে মাসাদ জাফর এবং তিনি একজন মেডিকেল স্টুডেন্ট। তিনি আমাদের SMS করেছেন, SMS করে বলেছেন যে দিন এক আমি একবার আমার মামার বাসা খুলনায় বেড়াতে গিয়েছিলাম। মামারা ভাড়া বাসায় থাকতেন। ওই বাসায় রাতে আমি আর আমার মামাতো ভাই আসাদের সাথে ঘুমালাম। রাতে ঘুম ভাঙলে আমি বাথরুমে যাই। আমি আয়নার সামনে দাঁড়াই এবং দেখি সেখানে কিছুই নাই। আয়নাটা ঘুটঘুটে কালো। আমি প্রথমে কিছু বুঝলাম না, তাই আয়নাটা ময়লা ভেবে হাত দিয়ে মুছতে গেলাম এবং অনুভব করলাম যে আয়নাটা গরম, প্রচন্ড গরম, এবং মানে প্রচন্ড গরম না, তবে গরম। আসাদ ভাইকে বললাম, সে হেসে উড়িয়ে দিল এবং এই বাসাটা তার মামারা নতুন ভাড়া নিয়েছিল। পরের দিন রাতে মানে দ্বিতীয় দিনে তার আবারও ঘুম ভেঙে যায় এবং তিনি তাকিয়ে দেখেন যে আসাদ মানে যে তার ভাই বাথরুমে এবং বাথরুমে লাইট জ্বলছে। আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে যায়। আমি দেখি এখনো বাথরুমে লাইট জ্বলছে। এত সময় আসাদ ভাই বাথরুমে থাকার কথা না। আমি আসাদ ভাইয়ের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া পাই না। পরে আমি আমার মামাকে ডেকে আনি। লকের চাবি ছিল না, তাই লকটা ভেঙে বাথরুমে ঢুকলে দেখি আসাদ ভাই বাথরুমে পড়ে আছেন। পরে জানি আসাদ ভাই নাকি বাথরুমে দেখেছিলেন যে বাথরুমে রক্ত, চাপ রক্ত। কিছুদিন পর আমি তখন বাসায় চলে এসেছি। ঘটনা আসাদ ভাইয়ের মুখ থেকে শোনা। আমার মামি একদিন রাতে বারান্দায় বসেছিলেন, রাত 12টা হবে। মামাও বাসায় আসেননি, তাই মামি অপেক্ষা করছিলেন। হঠাৎ মামি খেয়াল করলেন যে বারান্দার দেওয়ালে যে ছায়া পড়েছে তা ওনার না। মামি বসেছিলেন মাথায় কাপড় দিয়ে, কিন্তু দেওয়ালে যে ছায়া পড়েছিল তার মাথায় কাপড় ছিল না, আর মনে হচ্ছিল খুব বৃদ্ধ মহিলার ছায়া। মামি খুব ভয় পেলেন। এর কিছুদিন পর মামি অসুস্থ হয়ে পড়েন। মামিকে কোনোভাবে সুস্থ করা যাচ্ছিল না। একদিন মামি প্রচন্ড চিৎকার করে উঠলেন। সবাই মামির ঘরে দৌড়ে গেলেন। মামি চিৎকার করে বলছেন, ও বুড়িটা চায়। ঠিক ওই সময় বাসার পাশে বড়ই গাছে প্রচন্ড শব্দ হয়। পরে মামি সুস্থ হলে মামা বাসাটা ছেড়ে দেন এবং তিনি চেয়েছিলেন যে এই ঘটনাটা পড়ার যেটা আমরা পড়ে শোনাই এবং তিনি আমাদেরকে ইমেইলটি পাঠিয়েছিলেন। থ্যাংক ইউ আমাদেরকে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য মাসাদ জাফর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। SMS গুলো আমরা পড়ে ফেলতেছি। আশিক, রাব্বি, মাহিন, মুনা, মু এবং তারা সবাই একসাথে বরিশাল থেকে তারা সবাই একসাথে আমাদেরকে শুনছেন। লিমন লিখেছেন, ভাইয়া আমি আমার ভাই
একসাথে দুটো গান শুনছেন তারা। এছাড়াও আমাকে সুলতানা SMS করেছেন, আমাকে SMS করেছেন ঘোস্ট নাইম, আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আশরাফুল মোহাম্মদপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে নাহিদ, এবং তিনি রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিতুল, SMS করেছেন আমাদেরকে হেদায়েত, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাম্মী ও টুম্পা, ড্রিম গার্ল আমাদের SMS করেছেন, মেঘলা আকাশ SMS করেছেন নিউ ফ্রেন্ড SMS করেছেন আমাদেরকে মুন স্টার, এছাড়াও লিয়ান সহ আরো অনেকে। সো যারা SMS করেননি এবং SMS করতে যাচ্ছেন তাদেরকে বলবো SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আমাদের যে সেকেন্ড না, ইনফ্যাক্ট আমাদের এটা 4 নাম্বার গেস্ট আর কি, আমরা তার সাথে একটু কথা বলবো, এবং তারপর আপনার সাথে পরিচয় একটু বলবেন প্লিজ। আমি হীরা, আমি মহাখালী থেকে এসেছি। মহাখালী থেকে এসেছেন। আপনার ঘটনাটা তাহলে সরাসরি ঘটনায় যাই। আপনার জীবনে একটা খুব মর্মান্তিক ঘটনা আছে, সেটা দিয়ে শুরু করেন, তাই না? আগে আমার এক্সপিরিয়েন্সের ঘটনাটা আমি আগে শেয়ার করতে। ওকে ফাইন। এখানে বলে রাখা ভালো, আমার দেশের বাড়ি বগুড়াতে ধুনট থানায়। তো আমার আব্বু যখন মারা যায় 95-এ, দেন আমরা চলে আসি, গ্রামের বাড়ি ছেড়ে আমরা চলে আসি বগুড়াতে। বড় ভাইয়ের জব পারপাসে আমরা আসি, ওখানে থাকি, পড়াশোনা করতে থাকি। বাড়িতে সাধারণত কেউ থাকা হয় না এবং বাড়িটা পরিত্যক্ত অবস্থায় থাকে। তো বাড়িতে অ্যাজ ইউজুয়াল অনেকদিন মানুষজন না থাকলে যে সমস্ত ব্যাপারগুলো হয়, বাট এগুলা তখন আমরা এক্সপিরিয়েন্স কোনো কিছু করি নাই, কারণ এখানে রাশিরও কিছু ব্যাপার থাকে। আপনাকে বলেছিলাম যে যারা তুলা রাশি জাতক যারা থাকে তারা এই ব্যাপারগুলা অনেক আগে তারা বুঝতে পারে। তো আম্মু অনেক কিছু দেখলেও ব্যাপারগুলো আমাদের কাছে হাইড করে গেছে, বলেনি। তো ঘটনা যেটা হয় যে 2004-এ আমি আম্মুর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ। আর একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমাদের গ্রামে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি আসে নাই, একটা নিভৃত পল্লী। তো সেখানে হ্যারিকেন বা কুপি যেটাই বলেন, এটা দিয়ে রাত্রে আধারটাকে দূর করতে হয়। তো রাত্রে খাওয়া দাওয়া শেষে আমি আমার ঘরে গেলাম শোয়ার জন্য। তো আম্মু বলতেছে তুমি ওই ঘরে থাইকো না। তো আমি বলতেছি কেন, কি সমস্যা? তো বলতেছে না ওই ঘরটা ভালো না, ওখানে একটু প্রবলেম আছে, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। তো আমি বলতেছি কি প্রবলেম আছে, ভূত টুত আর এগুলো কিছু না। তো বলতেছে না ওরকম কিছু না, থাক তুমি থাইকো না, তুমি আমার কাছে থাকো। তো আমি আর আম্মুর কথা শুনলাম না, আমি রাত্রে গিয়ে শুয়ে পড়লাম। তখন আমার ঘুম আসতেছে না, তখন শরৎকাল ছিল, জ্যোৎস্না রাত, আমার ঘরের জানালাগুলা খোলা। তো রাত অলমোস্ট 12:30, হারিকেনের আলো কমানো ছিল। শুয়ে আছি আমি, শুয়ে জানালার দিকে তাকিয়েছিলাম, তো ঘুম আসতেছে না। গ্রামের রাত 12:30 মানে অনেক রাত, সবাই ঘুম। তো জানালার দিকে তাকায় আছি, এরকম হঠাৎ একটা সময় দেখলাম যে জানালা দিয়ে কিছু একটা ছায়ার মতো এসে ঢুকলো আমার রুমে। তো আমি প্রথম ভাবছি আমি কি ভুল কিছু দেখলাম কিনা। তো আমি সাথে সাথে উঠে বসছি এবং হারিকেনটা জ্বালাইতে গেছি, যেহেতু সেটা কমানো ছিল। তো যখন জ্বালাইতে গেছি সেই মুহূর্তে সেটা নিভে গেছে আর কি। তো আমি ভাবলাম যে অনেকক্ষণ কমানো ছিল, তো হয়তো ভিতরে গ্যাস জমছে, এই জন্য অফ হয়ে গেছে। তো আমি আর কিছু মনে না করে আমি জাস্ট শুয়ে পড়ছি। তো শুইছি, ঠিক 2 মিনিট পর যেটা হয়েছে যে আমি শুয়ে আছি বালিশে, পিছন থেকে এসে আমার মুখের উপরে হাত উঠাই দিছে, 2টা হাত দিয়ে আমার মুখটাকে চাপ দিয়ে ধরছে, এবং তার হাতের 2টা হাতের কবজি জাস্ট আমার মুখের উপর, পুরো মুখটা বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। এবং এটা এত ওজন যে 35 কেজির কম হবে না, এবং আমার মনে হচ্ছে যে আমার হাড়টা এগুলা ভেঙে ঢুকে যাচ্ছে, মুখের হাড়টা সবকিছু। তো এরকম লাগতেছে, এবং হাত অসম্ভব ঠান্ডা, বরফের মতো হাত ঠান্ডা। আমি অনেক চেষ্টা করতেছি তাকে হাতটা সরানোর, বাট আমি পারতেছি না। লাফালাফি করতেছি, বিছানায় ছটফট করতেছি, বাট চিল্লাইতেও পারতেছি না কারণ মুখটা বন্ধ। তো অনেক এরকম প্রায় 3-4 মিনিট এরকম চলতেছে। তো অনেক কষ্টে আমি তার যেটা করলাম, ফার্স্টে তার ডান হাতটা ধরছি, তার ডান হাতে কবজিটা ধরছি। কবজিটা ধরার পর আমি যেটা করছি যে কবজিটা ধরে তার হাতটা আমি সরাই দিছি, এবং তখন আমার ডান চোখ খোলা, আমি দেখতেছি যে বাইরে চাঁদের আলো। বাট তারপরে যেটা হলো, সে সাথে সাথে আবার মুখে পুরো আবার হাত দিছে সে। তখন আমি তো শিওর হয়ে গেছি যে আমি তো ঘুমাইনি বা আমাকে বোবা ধরছে, এরকম কিছু না, আমি ব্যাপারটা সত্যি সত্যি দেখতেছি। তো দেন আমি আবার চেষ্টা করতেছি, তার 2টা হাতে কবজি ধরলাম। ধরার পর আমি যেটা ফিল করলাম যে তার হাতে পুরা কাটার মতো, এবং সেগুলো অসম্ভব ঠান্ডা আমার হাতের মধ্যে ঢুকে যাচ্ছে। হাতে কাটা, এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে বলেন। মানে
এটা আপনাকে কেমনে বলি, পেরেক আছে না, লাইক পেরেক এরকম আর কি, যে আইস দিয়ে যদি আপনি কোনো কাঁটা বানান সেটা কিরকম হবে, বা আইসের কোনো কিছু শার্প, তো সেটা যদি আপনি হাত দিয়ে ধরেন আপনার মনে হবে যে কেমন একটা ঠান্ডা জিনিস আপনার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, যদি সেটা ঢুকছে না বা আপনার সেটা মনে হবে। তো আমি সেই ইয়ারটুকুটা ধরলাম, ধরে আমি অনেক কষ্টে উঠে বসছি এবং তাকে 2 হাত দিয়ে জোরে আমি ছুঁড়ে দিছি জানালা, এবং জানালাতে লাগার পর এত জোরে শব্দ হয়েছে যে আম্মু পাশ থেকে জেগে গেছে, আম্মু কি হয়েছে। তো আমি আর কথা বলিনি, এবং আমি যেটা দেখলাম যে সেই এরকম একটা অবয়ব ছায়া সেটা জানালা দিয়ে বের হয়ে গেল, কিন্তু কি তাকে আমি ওইভাবে ঠিক দেখতে পাইনি, তবে আকৃতিতে যেটা মনে হয়েছে সেটা মানুষের মতোই, আসলে একটু মানুষ না। দেন আমি উঠে আসছি, আমি ঘেমে গেছি পুরো, আমি ডাইনিং এ আসছি, পানি ঢালছি, পানি খাইছি। তো আম্মু উঠে আসছি, বলতেছে কি হয়েছে তোর? তো আমি বলছি যে না কিছু না, আমি চুপ করে আছি। তো তারপরে যেটা হইলো, আম্মু এসে কাছে বসে বলতেছে কি হয়েছে কি তোর? তো আমি বললাম যে আম্মু এরকম এরকম দেখলাম। তো আমি বললাম আমি ওই জন্যই তোমাকে বলছিলাম যে তোমার ওই রুমে থাকার দরকার নেই। আচ্ছা। তো তারপরে আর কিছু দেখি নাই, ওইটা তো ওইটাই শেষ, আবার ওই ঘরেই ছিলাম, তবে আর আদার্স কিছু এক্সপিরিয়েন্স ওখানে আর ওইভাবে করি নাই। আচ্ছা, তো আপনার এমনিতে এছাড়াও আরো কিছু ঘটনা তো আছে, সেই ঘটনাগুলো কি আমরা শুনবো? হ্যাঁ, এবং আপনি একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে, যে আপনি যখন দেখেছিলেন যে জিনিসটা বের হয়ে যাচ্ছে, তখন শীতটা কেমন ছিল? এটা জাস্ট একটা ছায়ার মতো, যে একটা মানুষ যদি আলোতে দাঁড়ায় তার ছায়াটা কেমন। এবং সে যখন জানালায় বাড়ি খেয়েছে তখন তো শব্দও হয়েছে, জানালাটার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুতরাং এরপরে কি জীবনে আর কখনো ওই জিনিসটা দেখেছেন? না, আমি ওই জিনিসটা দেখিনি, তবে আদার্স কিছু জিনিসের সাথে উইয়ার্ড ব্যাপারের সাথে আমার এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। আচ্ছা, তো আমরা এখন তার কোন ঘটনাটা শুনবো? আমি আমার আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে তার ঠিক 1.5 বছর পরের ঘটনা। যে আমাদের গ্রামে এই বর্ষাকালে, যখন এখন তো মানে জমিতে কোনো ধান থাকে না, বর্ষা হয়, বর্ষা হইলে পানি আসে, নতুন পানি, আর সেই পানিতে রাত্রে আমরা যেটা করি, গ্রামের ছেলেরা সবাই মিলে আমরা আলো নিয়ে যাই এবং পলি দিয়ে মাছ মারি, আলো ধরে মাছ মারা যেটা বলে, এবং মাছ মারা আমাদের অনেক বড় একটা হ্যাবিট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা নর্থ বেঙ্গলের মানুষ, মানে নদীর সাথে আমাদের সম্পৃক্ততা বেশি এবং মাছের সাথে আমাদের সম্পৃক্ততা বেশি। তো মাছ এখানে এক একজন এক একভাবে মারে, কেউ পলি দিয়ে মারে বা কেউ কাঁচি দিয়ে মারে। যেমন আপনাকে একটু বুঝাই বলি, যে যখন একটা অল্প পানিতে ধরেন গোড়ালি পরিমাণ বা 1 হাঁটু পরিমাণ পানিতে খুব পাওয়ারফুল টর্চ লাগে, ধরতে হয়, আলো ধরলে মাছ আলোতে সম্মোহিত হয়ে যায়, মাছটা নড়ে না, তখনই মাছটাকে ধরা হয়। তো কিছু কিছু মাছ যেমন শিং মাছ, মাগুর মাছ, এই মাছগুলোতে তো কাঁটা আছে, তো এগুলো সাধারণত ধরে না, এটাকে কাঁচি দিয়ে কোপ দেয় যাতে মাছটা সাথে সাথে হয়ে যায়। তো যাই হোক, আমরা মাছ মারতে গেছি, আমরা 4 জন গেছি সেই রাতে। আম্মু এগুলা মোটেও পছন্দ করে না, বাট আমি এগুলা কখনোই শুনতাম না, এবং আমি এক ঘরে থাকতাম, এবং আম্মু জানে যে আমার ছেলে খুবই ভালো, আমি তাকে না যেটা করবো সে সেটাই আগে করবে। তো এরকম এক রাতে এরকম প্ল্যান করে রাখছি আর কি, যে আচ্ছা ঠিক আছে যাব। আমার পাড়ারও কিছু ভাই আছে, আমরা 3-4 জন মিলে প্ল্যান করছি যে আমরা যাব। তো আমাদের একটা সিগন্যাল আছে আর কি, আমি আমার রুমে থাকি, আর আমাদের গ্রামের মধ্যে আমার সবচেয়ে প্রতাপশালী মানুষ আর কি। তো সে এসে আমার জানালাতে নক দিয়েছে যে এই ঘুমাইছিস নাকি? আমি বলছি না ঘুমাইনি। তো ওঠো। তো উঠছি, উঠে বের হয়ে গেছি, পলি টলি নিয়ে, লাইট টাইট নিয়ে বের হয়ে গেছি। তো গিয়ে আমরা চলে গেছি বিলের পাড়ে যে জমিগুলো সেগুলোতে পানি, তো আমরা নামছি অলরেডি। তো নেমে আমরা মাছ পাচ্ছি, প্রচুর মাছ পাচ্ছি, আমরা 4 জন আমরা মাছ মারতেছি। তো মাছ মারতে মারতে কিছুক্ষণ পরে যেটা হইলো, আমরা দেখতেছি একটা বেশ বড় একটা শোল মাছ, অনেক বড়। তো এটা দেখে আমাদের সবার টার্গেট যে এই মাছটাই মারতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা 4 জন মিলেই ওই মাছটাকে দেখতেছি, এবং মাছটাকে যখনই আমরা পলো বা কাঁচি নিয়ে সেটাকে মারার চেষ্টা করতেছি, মাছটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো আমরাও সেটার পাশ ছাড়তেছি না, মাছ তো এটা ধরতেই হবে। তো এরকম করতে করতে আমরা অলমোস্ট প্রায় 1/2 কিলো চলে গেছি আমরা এই মাছের পিছে। কিন্তু একটা জিনিস আমরা কেউ খেয়াল করতেছি না, যে আমরা কতটুক পানির থেকে কতটুক পানির ভিতরে চলে যাচ্ছি। তো একটা পর্যায়ে গিয়ে মানে ওই বিলের পাশে একটা অনেক বড় একটা কবরস্থান আছে, আমরা অলমোস্ট সেই দিকে চলে গেছি, এবং সেখানে আর কিছু দূর গেলে ওখানে আর মানে অথাও পানি। তো আমরা যখন অলমোস্ট কোমর পানিতে চলে গেছি, তো তখন তাদেরও খেয়াল নেই, মাছ ধরতে হবে, আমরা তো দেখতেছি মাছ সামনে, কিন্তু এটা দৃষ্টিভ্রম না। 4 জন মানুষ কেমনে আমরা দৃষ্টিভ্রম হই সেটাও না। তো আমি পরে আমার পাশে যে কাজিন ছিল, আমি তার হাতটা ধরছি, আমি হাত ধরেছি, কই যাস? তাহলে মাছ ধরতে হবে, এই মাছ তো এইটা তো ছাড়া যাবে না। আমি কই এটা তো মাছ না মানে দেখতো কোন পানিতে আসছি আমরা, কারণ হাঁটু পানির চেয়ে বেশি পানিতে গেলে যদি মাছ চলে যায়, টর্চ দেশ কখনো সেই মাছ দেখা যাবে না, অথচ আমরা কোমর পানিতে চলে আসছি, আমরা সেই মাছটা আমরা দেখতেছি, এটা মাছ না। তখন তাদেরও হুশ হয়েছে যে না এইটা তো আসলে মাছ না। দেন আমরা ওখান থেকে ব্যাক করছি, দেন চলে আসছি। এটা ছিল একটা ঘটনা। আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু বলবেন, বা এরকম মানে আপনার
ফ্যামিলির কোনো ঘটনা কি বলতে চান নাকি বলতে চান না? আমি যেহেতু ঘটনাটা জানি এই জন্য আমি বলছি, বাট এটা আপনার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি একটু শেয়ার করতে চাই। সেটা মানে এটাতে যে মানুষের কত ক্ষতি হতে পারে, এবং আপনি নিশ্চয়ই বলবেন যারা এই সমস্ত প্র্যাকটিস করতে চায় বা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইন্টারেস্টেড, তারা যেন এটা স্টপ করে দেয়, রাইট? আপনার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক বড় একটা দুর্ঘটনা, রাইট? সেটাই একটু এই ঘটনাটা হয়, এটা হয় আপনার 95-এ, কারণ 96-এর ডিসেম্বরের 1 ডিসেম্বর আমার আব্বু মারা যায় আর কি। তো আব্বু ছিল গ্রামের মধ্যে অনেক প্রতাপশালী মানুষ, তো উনি বিচারশাল চেগলা খুব করতেন আর কি। এবং আব্বু একটা জিনিস কখনই পছন্দ করতেন না, মিথ্যা কথা বলা পছন্দ করতেন না। গ্রামে যত কিছুই হোক না কেন আব্বুকে তাকে জিজ্ঞাসা করতেন যে এই ব্যাপারটা যে আমি শুনলাম এটা কি তুমি করছো কিনা, যদি তুমি এটা যে তুমি যদি করেও থাকো আমার কাছে বলো, আমি তোমাকে সেভ করার চেষ্টা করবো, বাট তুমি যদি আমার কাছে মিথ্যা কথা বলো আমি কিন্তু সেভ তো দূরে থাক, তোমাকে আমি অনেক অনেক বড় শাস্তি দেবো। তো যাই হোক, এরকম একটা ঘটনাতে একটা মেয়েলি সংগত একটা ঘটনা, তো সেইখানে আব্বু বিচার করছিল, মানে আমাদের গ্রামেরই আমরা না হয় মানে কয়েকটা বিচার করছিল এবং বিচারের বিষয় কোন একটা পক্ষের বিপক্ষে গেছিল, বিপক্ষে গেছিল। তো এই একটা রাগ থেকে মানে তারা যেটা করে যে একটা গ্রামের একটা অনুষ্ঠানে আব্বুকে দাওয়াত করে, আব্বু যায়, তারা সেখানে আব্বুকে পিঠা খাইতে দেয় এবং পানও খাইতে দেয়। তো আমরা ব্যাপারটা বুঝি নেই, সে খাইছে চলে আসছে, এবং সেই রাত থেকেই সে পুরা অ্যাবনর্মাল, তার কোনো কিছুই ঠিক নেই, সে এক্সেস কথা বলতেছে, সে ঘুমাচ্ছে না, এবং সারা রাতেই সে কথা বলতেছে, এবং শেষ পর্যায়ে সে গিয়ে বলতেছে আমি যদি পাগল হয়ে যাই তো তোমরা কি করবা। তখনই আম্মু মোটামুটি শিওর হয়ে গেছে যেটা সুস্থ মানুষের কথা না, এই মানুষটা এত কথা বলে না। ওখান থেকেই শুরু। তো দেন এইভাবে প্রায় 6-7 মাস ঢাকাতে আব্বুকে নিয়ে আসা হয়েছে। বলে আমার বুকে ব্যথা করে, বুকে জ্বালাপোড়া করে, হ্যান করে ত্যান করে, বাট হাসপাতালে এটা আপনার এক্সরে এমআরআই অনেক কিছুই করা হয়েছে, বাট কোনো রিপোর্ট আসে না। ওই সবই ঠিক আছে, ডাক্তার বলে কোনো সমস্যা নেই, তো ঠিক আছে, এগুলা কিছু না। আর আসলে উনি অনেক দুশ্চিন্তা করেন, তো ওনার বিশ্রাম দরকার, তো ঘুমের ওষুধ দিল, এগুলা খাই, কাজ হয় না। তো এটা পাওয়ার বাড়তে লাস্টে এমন অবস্থা হইলো 2500-5000 mg পর্যন্ত দিত, বাট তারপর আব্বুর ঘুম হইতো না। তো একটা পর্যায়ে গিয়ে আব্বু বলতেছে যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি আর বাঁচবো না, এরকম একটা কিছু বলা শুরু করলো। তো আমরা যেটা করলাম, দাদু এটা খুবই চিন্তিত ছিল, তো কবিরাজ নিয়ে আসলো, যে কবিরাজ ইয়েতে চেষ্টা করো, দেখো কি হয়। তো আমরা যেটা পাইলাম আর কি, যে কবিরাজ নিয়ে আসা হইলো। তো যে কবিরাজ আসলো উনি বললো যে আপনারা অনেক লেট করে ফেলছেন, অনেক লেট হয়ে গেছে, এই রুগীর তো আর কিছু নেই, আপনারা যদি আরো আগে ট্রাই করতেন বাঁচাইতে পারতেন। আমরা বলি কি হয়েছেটা কি, তো বলতেছে যে দেখেন ওনাকে তো জাদুটনা করছে, জাদুটনা করছে, এটা কি। তো বলতেছে যে দেখেন আমি এভাবে নাম বলতে চাচ্ছি না, কোন একটা বাড়িতে এরকম একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে ওনাকে পিঠার মধ্যে আর পানের মধ্যে খাওয়াইছিল। এটা তো ওনার জানার কথা না, না, উনি এইভাবে বলতেছেন। আমরা তখন বলতেছি যে কি খাওয়াইছিল, তো তখন বলতেছে যে শুধু খাওয়াইলে তো না, চতুর্দিক থেকে চেষ্টা করছে, আপনাদের বাড়িটাও বন্ধ করা আছে, আমি এবং কবিরাজ চেষ্টাও করছে যে কোথায় সেই জিনিসটা আছে। বাড়ি বলছিল আপনাদের বাড়িটা বন্ধ করা আছে, বাড়ির ভিতরে মানুষের হাড় পোতা আছে। আমরা বলছিলাম এটা কোথায়, এটা বাটি চালান করলে বের হবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে করেন। তো ওই মনে হয় না কাজ হবে, তবে এটা দেখা যে বাটিতে পানি রাখলো, সে কিছু দোয়া কালাম পড়ে ফু দিল, বাটি কারো ধরতেও হয় না, বাটি যায়, একটু যায়, ধরেন 1 হাত পরিমাণ। আপনি দেখেছেন? হ্যাঁ, এটা আমি দেখেছি, এবং সেটা আবার ব্যাক করে, সেটা আবার চলে আসে, যায় না। তখন বলতেছে দেখেন আমি তো আগেই বলছিলাম যেটা হবে না। তো এরকম করতে করতে হইল না, তো বললো যে এরকম আপনার এগুলা পাবেন, কিন্তু যখন পাবেন তখন আর কিছু করার থাকবে না। এবং শেষমেশ তার প্রেডিকশনই ঠিক হইল, এবং ঠিক 11 মাস পরে আব্বু মারা গেল। এবং মারা যাওয়ার ঠিক 2 মাস পরে আমরা বাড়ির কোন একটা কাজে বাড়ি ভাঙলাম, করলাম, ঠিক তখন আমরা কিছু কিছু জিনিস পাইলাম, যেমন বাড়ির ভিতরে হাড় পাইলাম একটা। মারা যাওয়ার পরে? হ্যাঁ, বাড়ির ভিতরে অ্যান্টিনা ছিল, অ্যান্টিনার বাঁশ পোতা ছিল, সেই অ্যান্টিনাটা খুলে ফেলছিলাম, যখন বাঁশটা উঠাইছি তখন আমরা দেখছি যে ওইখানে হাড় ছিল একটা, এবং সেই হাড়ের সাথে খোদাই করে আরবিতে কি কি যেন লেখা, বুঝতে পারিনি, কারণ যেহেতু আমি যদি কোরআন শরীফ পড়া জানি, কিন্তু জের জবর কিছু ছিল না, কিন্তু এটা যে আসলে কি জানি না। আর আরেকটা জিনিস যেটা পাইলাম সেটা হচ্ছে যে এটা আমাদের বাড়ির সামনে বাগান ছিল, বাগানের মানে ইট দিয়ে এটা বেড়া দেওয়া ছিল, সেই ইটের নিচে আমরা যেটা পাইলাম যে একটা সুপারি, সুপারিটা আপনার একটা সাদা কাগজ দিয়ে মোড়ানো, সেটাতে আপনার জাফরান কালি দিয়ে কিছু লেখা,
আচ্ছা। এবং তার দুই পাশে দুইটা কালো পাথর, অদ্ভুত টাইপের, খুবই ওয়েট টাইপের পাথর। এরকম পাথর আমি দেখি নাই কখনো। এবং কাইথন যেটা আপনার ওই যেটা বলে কিনা তাবিজ যেটা লাগায় যে সুতাটা দিয়ে, সেই সুতাটা দিয়ে 11টা পাক দেওয়া আছে। এবং এটা সাধারণ কোনো গেরো না, এটা আপনি না দেখালে ঠিক বোঝানো সম্ভব না। তো ব্যাপারটা হয়েছে কি, আমরা যখনই খুলতে গেলাম তখন দেখলাম প্রত্যেকটা 11টা যে গিরোর ভাঁজ প্রত্যেকটাই আস্তে আস্তে পচে গেছে। একটা করে টান দিছে, একটা করে খুলে আসছে, একটা করে টান দিছে, একটা করে খুলে আসছে। দেন সবই খুলছে এবং সুপারিটা দেখলাম ওইটা পচে গেছে। তো পরে যখন আমরা সেই ইয়ার সাথে যোগাযোগ করলাম, কবিরাজ বলে যে আপনাকে বলছিলাম না এইভাবেই জিনিসটা হবে, আস্তে আস্তে একটা করে গিরো পচে যাবে। তার মানে হচ্ছে কি যে তার সময়টা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এবং ওই সুপারিটাই ছিল সেই মানুষ, আর দুই পাশে যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছিল, সেই জন্য আপনার আব্বু বলতো যে বুকে ব্যথা করে। এবং আপনি যেটা বলছেন যে 11টা গিরো ছিল এবং আপনার বাবা সাফারও করেছেন ঠিক 11 মাস। হ্যাঁ, মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে 11 মাস এবং 11টা গিরো, এবং তারপরে তিনি মারা গেছেন। অলরাইট, এই তো নাকি? আর একটা জিনিস যেটা বলা দরকার, এটা তো অনেকে জানেন না, সেটা হচ্ছে যে আপনাকে বলছিলাম যে মরা মানুষের মাথার মগজ, এটা যদি কাউকে কুফরি কালাপ দিয়ে কাউকে যদি খাওয়ানো হয়, সে মানুষকে কখনো ভালো করা যায় না। আর একটা জিনিস হচ্ছে চিলের ডিম, এটা যদি কাউকে খাওয়ানো যায়, এ পাগলও কখনো ভালো হয় না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে টিকটিকি যেটা আছে, টিকটিকির মাংস, এটা দিয়েও যদি কুফরি কালাম করে যদি কাউকে খাওয়ানো যায়, সে মানুষকে কুফরি কালাম আমরা চাচ্ছি না আসলে। এবং আমরা আসলে এটাই বলতে চাই যে আসলে এই ধরনের প্র্যাকটিসের মধ্যে যাওয়ার কোনো দরকারই নাই। মানুষের ক্ষতি করে সেই মানুষটা যে খুব বেশি ভালো থাকে, এটা আমি বিশ্বাস করি না। আমার যেটা মনে হয় যে এই সমস্ত ব্যাপারের বাইরে থাকা যায় তত বেশি ভালো। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করেছেন আপনার ঘটনা। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন তাশিদ ফ্রম মোহাম্মদপুর। অনেকদিন পর ভূত FM শুনছেন তিনি, এবং খুবই স্পেশাল একজনের সাথে শুনছেন। মোহিত লিখেছেন, ভাইয়া তুমি আমার ভাইয়া, আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে যে লাইভ দেখছি সবকিছু। অলরাইট, আমাকে সাকিব লিখেছেন সিলেট থেকে যে আমিও আমার ভাই সাব্বির 2 কানে 2 হেডফোন রেখে ভূত FM শুনছি। ইঞ্জিনিয়ার অরুণা আমাদের লিখেছেন ঢাকায় জব করছি ফ্রম 1 ইয়ার, আর তিনি বলছেন যে ইটস মাই ফার্স্ট নাইট আজকে ভূত FM এর সাথে, অ্যান্ড তিনি অনেক এনজয় করছেন। থ্যাংক ইউ, স্টে টিউনড, সেটাই বলবো। আর শুভ খুলনা বয়া থেকে লিখেছেন যে রাসেল ভাই নেক্সট উইকের 5 তারিখ আমার ফ্রেন্ডের বার্থডে, ও ভূত FM এর সাথে আছে, প্লিজ তোমরা একটু বর্ষাকে উইশ করো। 5 তারিখে তো ভূত FM হবে, তখন আমরা উইশ করতে পারবো ডেফিনেটলি। এনিওয়েজ, আপনারা যারা SMS পাঠাননি এখনো, তাদেরকে বলবো যে SMS পাঠাতে পারেন, আমাদেরকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর SMS করে জানিয়ে দিন আপনাদের যদি SMS এর মধ্যে সবচেয়ে ভালো হয় যদি ছোট ছোট করে ঘটনাগুলো লিখে দিতে পারেন, তাহলে সেই ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো। এবং যে কোনো মুহূর্তে আপনি যদি চান, তাহলে আপনার ঘটনাগুলো যদি আমাদের ভালো লাগে, ছোট যে সমস্ত ঘটনা পাঠাবেন, তাহলে আমরা আপনাকে সরাসরি ফোন কল করে ফেলতে পারি। সো আমাদেরকে তাড়াতাড়ি ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন কি অবস্থা আপনার। আচ্ছা, এরপরে আমাদের আরো একজন গেস্ট রয়েছে, আমরা তার কাছ থেকে একটু ঘটনাটা শুনি যে তার কি ঘটনা আছে। আচ্ছা, আমি শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি সাকিব, ডাব্লিউ ইউনিভার্সিটিতে আছি, বিসি করছি। ওকে, আপনার ঘটনা চলে যায় একদম। ঘটনাটা আসলে আমার নিজের সাথেই হওয়া। এটা মোস্ট প্রবাবলি 2002 or 3 দিকে। তো আমরা যে কয়টা ফ্রেন্ড একসাথে সবসময় থাকতাম, তো আমরা একটা সময় ঢাকায় যারা ছিলাম, গ্রামে গেলে সন্ধ্যার পর সবাই মিলে একসাথে আড্ডা মারতাম। আড্ডা মারার এক পর্যায়ে দেখা গেল যে রাত 10টা-11টার সময় আমরা সবাই যার যার মতো বাসায় চলে গেছি। তো যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ড ছিল রিজভি, ও এখন শাহজালাল ইউনিভার্সিটিতে আছে। তো ওর সাথে আমার সাথে বন্ডিংটা অনেক ভালো ছিল। আমরা যাওয়ার সময় বলতাম যে ঠিক আছে, রাত বলে দিতাম যে 1টার সময় বা 2টার সময় দেখা হবে। দ্যাট মিনস আমরা আবার বের হবো। আমরা প্রায় জিনিসটা করতাম, বিশেষ করে গ্রামে গেলে জিনিসটা করা হইতো। আমরা রাতে হাঁটতে খুব আমাদের অনেক ভালো লাগতো। আচ্ছা, তো মূলত যেটা নিয়ে ব্যাপার সেটা হচ্ছে সেম এরকম একদিন রাত্রেবেলা বাসা চলে গেছি, যাওয়ার সময় বলে গেলাম ঠিক আছে আমি 1টার সময় এসে তোকে ফোন দিব। তো ওর বাসাটা জাস্ট আমার স্কুলের মাঠের পাশেই। আর যেটা নিয়ে ঘটনা, যে ব্রিজটা নিয়ে ঘটনা, এটাও জাস্ট আমার স্কুলের পাশে। ব্রিজ থেকে ওর বাসার ডিস্টেন্স
খুব বেশি যদি হয় 500 গজ, এর বেশি হবে না। আচ্ছা। সো আমি যখন ওর বাসার নিচে আসলাম, এসে ওকে ফোন দিলাম, ও বললো যে ঠিক আছে তুই একটু ওয়েট কর, আমি নামতেছি। আমি বলছি ঠিক আছে, আমি ওয়েট করি না, আমি ব্রিজের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, তুই আয়। আমরা ওদিকে আরেকটা ফ্রেন্ডের বাসা আছে বিশ্বজিৎ, ওদের ওদিকে যাব। ওদিকে আবার মানে খোলা মাঠ, গরমের দিন ছিল, বাতাস টাতাস আসে, তো ওদিকে গিয়ে প্রায় বসতাম। সেদিন 15 দিনের মতো সেদিন আমি যাচ্ছি, কিন্তু জানি ফ্রেন্ড আসতেছে। তো ব্রিজে আমি উঠলাম, ওদিকে জানতাম যে আগে থেকে শুনছি যে এখানে একটা মানে ভুয়া টাইপের কিছু হয়, মানুষের সাথে আগেও হয়েছে। তা আমার মানে কেমন যেন একটা মনে ছিল যে এগুলো আমার সাথে কিছু হবে না, বিকজ আমি এগুলো বিলিভ করি না, কারণ আমার মনে হতো না যে ধরনের কিছু আছে। সেদিন যেটা হলো যে আমি জাস্ট ব্রিজে উঠলাম, উঠার পরেই ওটা ছিল লোহার একটা, আগে একটা কালভার্ট ছিল ইটের, তো সেটা ভেঙে পরে একটা লোহার ব্রিজ করা হয়। আচ্ছা। তো আমি যেই ব্রিজে উঠেছি, মানে আমার কাছে বৃষ্টি শুরু হবে বা ঝড় আসবে এর আগে যেরকম একটা ওয়েদার হয়ে যায়, আমার কাছে ব্যাপারটা ওয়েদারটা ঠিক সেরকম লাগতেছিল। আচ্ছা। এটা দেখে বললাম যে কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। তারপর আবার মনে হলো যে গরম মনে হয়, হয়তো এই জন্য হতে পারে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ব্রিজের যে মাঝামাঝি গেছি, আমার কাছে হঠাৎ করে কেন যেন মানে আমার কাছে মনে হলো যে সামনে একটা ডিভাইডার, ডিভাইডার না, একটা স্পিড ব্রেকারের মতো। নর্মালি রোডে আমরা যে স্পিড ব্রেকার দেখি সেরকম। এটা দেখে আমি একটু মানে জাস্ট আশ্চর্য হয়ে গেলাম যে মানে লোহার ব্রিজের উপর তো স্পিড ব্রেকার আসার কথা না। আর এই ব্রিজটা তো আমরা তো আজকে নতুন দিকে, আমি নতুন দেখতেছি না, অনেকদিন থেকে দেখতেছি। সো এখানে এটা আসবে কোথেকে? মজার ব্যাপার হচ্ছে আমি যে স্টেপ নিতেছি, এটা আস্তে আস্তে আমার সামনে থেকে এটা আমার মানে সামনের দিকে যাচ্ছে। আর যখনই আমি স্টেপ নিচ্ছি তখন সে সামনের দিকে যাচ্ছে। আমি স্টেপ নিচ্ছি না, আমি দাঁড়ায় গেছি, এটাও দাঁড়ায় গেছে। আচ্ছা। একটা পর্যায়ে ভাবলাম যে ঠিক আছে আমি ব্যাক করি। যখন আমি ব্যাক করতে যাবো দেখলাম যে জিনিসটা আমার পিছনে চলে আসছে, আমি এখন আর ব্যাক করতে পারতেছি না। সামনের দিকে যদি এগোই তাহলে সে আমার সামনে এসে সামনে আমি ব্রেকারটা দেখতে পাচ্ছি, আর যদি আমি পিছনে আসি আমি পিছনে দেখতে পাচ্ছি। রাইট দিস মোমেন্ট আমার কাছে মানে আকাশে যথেষ্ট ভালো চাঁদের আলো ছিল, কেমন যেন মানে মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছু ঢেকে যাচ্ছে, মেঘে অন্ধকার হয়ে আসতেছে। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমার কানে একটা সাউন্ড আসলো, এরকম যে মনে হলো যে মানে এটা তার কাছে পাতা নড়লে যেরকম একটা সাউন্ড হয়, এরকম ভাবে হচ্ছে হয়তো কোনো পাখি টাকি উড়ে গেছে, এই জন্য সাউন্ড হতে পারে। বাট যেই আমি সামনের দিকে স্টেপ নিতে গেছি, হঠাৎ করে জাস্ট আমার সামনে দেখলাম যে একটা শ্যাডোর মতো, যেটা আমি বলছিলাম আগে বলছিলাম যে এখানে জানতাম যে এরকম হয়েছে আগে, এটাকে নাকি একটা মানে মাথা কাটা ভূত, এটা আপনাদের এলাকায় বলে, ওখানে এখনো বলে, এটা প্রচলন আছে। তো জাস্ট মানে আমার কাছে শ্যাডোটা এরকম মনে হচ্ছে যে মাথাটা একটা দিকে হেলে আছে আর এক সাইড থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। মানে আমি জাস্ট স্টেপ নিতে পারতেছি না, আমি জাস্ট ওখানেই টোটালি জ্যাম হয়ে গেছি। তো রাইট দিস মোমেন্ট যেটা হলো, মানে আমি 1 থেকে 2 মিনিট, এরপর আমি আর কিছু বলতে পারবো না। তো আমার ফ্রেন্ড আমি যখন পরে যখন আমার ফ্রেন্ডের কাছে শুনছি যে এটা, ও আমাকে যে অবস্থায় দেখছে যে আমি ব্রিজ থেকে প্রায় 2 থেকে 2.5 ফিট উঁচুতে আমি ভাসতেছিলাম। এটা আপনার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড দেখছে যে আমি ব্রিজ থেকে 2 থেকে 2.5 ফিট উঁচুতে ভাসতেছিলাম। শুধুই না, ও যখন আমার নাম ধরে ডাক দিছে আমি মানে জাস্ট পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার হাঁটুতে এখানে পরে 7 থেকে 8টা সেলাই দিতে হয়েছে। আমার বাম চোখের উপরে এই জায়গাতে 2টা সেলাই দিতে হয়েছিল। তো এই হচ্ছে মানে জাস্ট ফার্স্ট পরদিন পরে যখন ওর কাছ থেকে আমি যখন শুনলাম, ও আমাকে বললো যে আমি এরকম দেখছি। এটা হচ্ছে আমার সাথে মানে আমার জীবনের প্রথম আমার সাথে এরকম হলো। আমি এর আগে কখনো কোনো কিছু দেখি নাই। আর এরপর থেকে দেখা গেছে যে আমরা মানে বিশেষ করে রাত্রেবেলা ওদিকে আর কখনো যান নাই। এখন এমনিতে বাসায় সমস্যা হয়, এখন মানে বাসার সমস্যা এমনিতে হয়, বা ওই ঘটনার পর থেকে নতুন কোন সমস্যা আপনার কি যোগ হয়েছে আপনার জীবনে? আমার নতুন মেজর কিছু না। আমি ধানমন্ডিতে এখন যে বাসাটায় আছি, তো এই বাসাটায় আমি উঠার জাস্ট 1 মাস আগে এখানে একটা মেয়ে সুইসাইড করছিল। তো এখানে ব্যাপার হচ্ছে
একই মানে 3 ভাই, ওনারা 3 ভাইয়ের 3টা বিল্ডিং পাশাপাশি, 3টা। আমরা যেটা থাকি উনি হচ্ছে সবার ছোট। তো ওনার পিছনে, আমাদের পিছনে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে ওনার বড় ভাইয়ের, ওনার মেয়ে সুইসাইড করে। তো জাস্ট গত সপ্তাহে আমার ফ্রেন্ডরা, সরি টু সে, আমার ফ্রেন্ডদের আসলে আমি কথাটা বলি নাই, রাতুল, কোয়াইট, ওরা জাস্ট সবাই ওরা ভার্সিটি চলে গেছে, আমি আমার মতো কাজ করতেছিলাম, পিসিতে কাজ করতেছি। হঠাৎ করে কলিং বেল। তো কলিং বেল শুনে আমি উঠলাম, উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম যে আমাদের কাছের বুয়া। আমি সুন্দর মতো দরজা খুলে দিচ্ছি, উনি আসছে, উনি ঢুকছে, আমি আর দরজা লাগে, আমি গিয়ে আমার পিসিতে কাজ করতেছি। তো কাজ করতেছি হঠাৎ করে আমার কাছে এরকম মনে হলো যে মানে বুয়া, আমি খালা ডাকি, উনি ডাকতেছে, বলতেছে যে কোয়াইট মামা একটু এদিকে আসেন। আমার একটা ফ্রেন্ড আছে কোয়াইট, ওর নাম ধরে ডাকলো। আমি বললাম যে ও তো নাই, ও আসলে ও তো বাইরে গেছে, কেন আপনার কিছু লাগবে, বাজার টাজার কি কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। উনি দেখলাম যে কোনো সাউন্ড করতেছে না বা কোনো রেসপন্স করতেছে না। প্রায় 10-15 মিনিট চলে যাওয়ার পর আমি উঠলাম। জাস্ট উঠে আমি দেখলাম যে আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছু নাই, খালা নাই, উনি নাই। বাথরুমে গেলাম, ভাবলাম যে বাথরুমে কিনা, বাথরুমের দরজা খুলে দেখলাম বাথরুমেও নাই। সাথে সাথে বারান্দায় গেলাম, বারান্দাতেও নাই। 2টা রুম, 3টা রুম সব চেক করার পর দেখলাম যে কিছুই নেই। জাস্ট মানে ওই মুহূর্তে আমি জাস্ট স্টপ হয়ে গেছি, যেটা কি হলো। আমি খুলে দিলাম, উনি ঢুকলো, এখন দেখতেছি নাই। আমি সাথে সাথে ওনাকে ফোন করলাম, কি ব্যাপার, আপনি আসলেন, এসে আমার সাথে কোনো বাসায় ঢুকলেন, কথা বললেন, কথা কোনো কিছু না বলে চলে গেলেন কেন? আর চলে যাওয়ার সময় তো আমাকে তো বলে যাবেন। বলতেছে মামা আমি তো এখন আসি নাই, আমি মাত্র বাসা থেকে বের হয়েছি, আমি আপনার বাসায় আসবো। আচ্ছা, তার মানে বাসাটা আসলে আপনার কাছে মেয়ে উনি আসেই নাই, আসলেই আসে নাই। তো এই বাসাটায় এই যে বুয়েট ঘটনাটা যখন ঘটলো, তখন কি আপনি জানলেন নাকি আপনি আগে থেকেই জানতেন যে এখানে একজন কেউ সুইসাইড করেছে বা এরকম? না, আমি এটা আগে থেকেই জানতাম। আগে মানে আমি ওঠার পরেই জানছি যে এখানে কেউ একটা মেয়ে সুইসাইড করেছিল আমাদের পেছনের বিল্ডিং এ। আর আমার একটা এখানে বলে রাখা ভালো, আমার একটা ফ্রেন্ড চলে গেছে, ও মানে আমাদের বাসায় ছেড়ে লিভ করেছে, অন্য একটা বাসায় উঠেছে। সে এরকম একদিন মানে সন্ধ্যার সময় আমাদেরকে ফোন করে বলতেছে, আমরা সবাই বাইরে, সে ফোন করে জাস্ট এটা বলতেছে, তোরা তাড়াতাড়ি বাসায় আয়। তো বাসায় কি ব্যাপার, কি না, তোরা তাড়াতাড়ি বাসায় চলে আয়, কাজ আছে। বাসায় আসছি পরে সে বলতেছে, কি ব্যাপার, সমস্যা কি? বলতেছে প্রায় 2-2.5 ঘন্টা থেকে জানালায় নক হচ্ছে অনবরত, আমি খুলতেছি, আমি কোনো কিছু দেখতেছি না, বাট জানালায় নক হচ্ছে। আপনাদের বাসাটা কত তলায়? আমাদের বাসা থেকে 4 তলায়। 4 তলার জানালায় নক হওয়া খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 3টা বিল্ডিং এরই মাঝখানে মোস্ট প্রবাবলি 3 ফিটের মতো করে গ্যাপ। তো কেউ যে দুষ্টামি করে নক করবে বা বাতাসে যে যেমন ইন্টারনেট কানেকশনের লাইন কেবল থাকে বা ডিশ কানেকশন থাকে, এগুলোর কোনো কেবল নাই ওই জানালাটাতে, যে জানালাটাতে বারবার নক হচ্ছিল। তো সেদিন আমার ফ্রেন্ডরা হয়তো শুনছে এখন, তো জাস্ট এই জিনিসটা মানে আমার কাছে উইয়ার্ড লাগলো যে এটা কিভাবে সম্ভব হতে পারে। আমি দেখলাম বাট উনি আসে নাই। বুঝতে পারছি। ওকে, সো আমরা আবার একটু এসএমএস এ যাই। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদেরকে সঞ্জীব ওয়ারি থেকে এসএমএস করেছেন, ভূত এফএম শুনছেন, ভয় লাগছে এবং ভালোও লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কমল লিখেছেন যে ভাইয়া, আচ্ছা তিনি বলেছেন যে আচ্ছা হযরত ইসলামের একটা ঘটনা তিনি বলেছেন আর কি, জাদুটনা এবং জাদুটনা করা হয়েছিল এরকম একটা ঘটনা বলেছেন। এবং সাইফুল ইসলাম বলেছিলেন যে দরগা সাগর বরিশাল থেকে তিনি লিখেছেন এবং তিনি এসএমএসটা পড়তে বলেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি যে মুমতাসির, এবং তিনি বলছেন যে আমার বাবা আচ্ছা মা এবং আঙ্কেল টিটু সবাই মিলে তারা শুনছেন, আন্টি নাজু সবাই মিলে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। শুভ লিখেছেন, ভাইয়া আমি আপনাকে শুনছি এবং জানাজার যে কাহিনীটা আমরা পড়লাম সেই কাহিনীটা তার মানে ফোন কল নিয়েছিলাম আমরা আর কি একটা, এবং সেটা তার অনেক ভালো লেগেছে। রেজাউল সিলেট থেকে লিখেছেন, সিলেট উপশহর থেকে বলছি, আমি ও আমার স্টুডেন্ট সাকিব, সাব্বির, শুভ, এনামুল, মেহেদি সবাই ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এসএম সাইফুল ঢাকা থেকে লিখেছেন যে ভাইয়া আজকে ঘটনাগুলো শোনার পর ঘুমাতে পারো ওরা মনে হচ্ছে। আকিব লিখেছেন ভূত এফএম আসলেই জোস। আচ্ছা থ্যাংক ইউ।
ইউ। শর্মী লিখেছেন খুলনা থেকে, আই রিড। আচ্ছা, তিনি বলছেন যে ভাইয়া আমরা প্রায়ই পানি পড়ার শব্দ পান তারা বাসায়। আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই ইমেইলে আমাদের ঘটনাটা জানাতে পারেন, ভূত FM BHWTFM এখানে আপনি ইমেল পাঠাতে পারেন এবং আপনি অবশ্যই ইমেলের সাথে নাম, ঠিকানা আর ফোন নাম্বারটা পাঠিয়ে দিতে হবে। সেই সাথে জানিয়ে দিতে হবে যে আপনি কিভাবে চান আপনার ঘটনাটা পড়া হোক, নাকি আপনার ঘটনাটা নাকি আপনি স্টুডিওতে এসে বলতে চান, সেটা অবশ্যই আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। এনিওয়েজ, আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেক। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত FM এবং ভূত FM এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে জানাচ্ছি যে এখন ঘড়িতে সময় রাত 1:30 এবং এত রাত পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। সামান্তা নিকেতন থেকে SMS করেছেন এবং তিনি ক্লাসে তারা 58 স্টুডেন্ট এবং ওরা সবাই ভূত FM শুনে, ইভেন টিচাররাও। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। মুন্না আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন ঝুমা বেলি রোড থেকে যে আমি আর আমার জামাই শুনছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। আর জটিল লাগছে তাদের কাছে, ভয় লাগছে। আর আরিফ আমাদের SMS করেছেন চিটাগং থেকে যে একটি ছেলে অনেক ভালো সাঁতার জানে, সে মারা গেল পুকুরে এবং মরার পর আবার বাসায় এসেছিল। মানে এরকম একটা ঘটনাটা আছে, ঘটনাটা আমি বলবো অবশ্যই আমাদের ইমেল শেয়ার করতে আরো একবার জানিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। যারা SMS করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। সেখানে লিখেছেন ঢাকা থেকে, ভাইয়া আমি এতবার SMS করলাম, আমার একটা SMS পড়লেন না, আমি SMS এবার পড়ে ফেললাম। রিয়া খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে হুজাইফা। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই। তারেক SMS করেছেন 102 ডিগ্রি জয় তিনি আমাদের সঙ্গে আছেন। আসলে বুঝতে পারছি আপনি অনেক ভালোবাসেন। হৃদয় খান আমাদের সাথে আছেন এবং তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন। সাকিব সিলেট থেকে আবারও আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন মিজান রাজশাহী থেকে এবং তিনি খুবই উপভোগ করছেন, তাই লিখেছেন। মৌ লিখেছেন যে পিপল শুড নেভার ডু ব্ল্যাক ম্যাজিক। আমিও সেটাই বলি, আমি একদম আপনার সাথে একমত। আর আমাকে মধু SMS করেছেন বকশি বাজার থেকে এবং তিনি বলেছেন যে জিবরান ভাই আজকে আসতে পারেননি। সাজ্জাদ আমাদের SMS করেছেন, সাজ্জাদ এবং রাব্বি, তারা বলছেন যে ভূত FM শুনছেন। আর আমাকে SMS করেছেন আরো দেখতে পাচ্ছি যে আরো অনেকেই। যারা SMS পাঠাতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়ম দিতে বলে দিলাম। আমরা আবারও ঘটনায় যাবো, তবে তার আগে একটু আগে যিনি ঘটনা বলছিলেন তার কাছ থেকে আমি একটা কোশ্চেন জানবো যে আপনি বলছিলেন যে আপনাদের গ্রামে যে বাটি চালানো হ্যান ত্যান এগুলো আপনি দেখেছেন, এগুলো আপনি একদম নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, এগুলো আমি আমার নিজের চোখে দেখেছি। ইভেন আমার ফ্যামিলিতে এই জিনিসটা অনেক হয়েছে। কিরকম ধরনের, যে বাটিটা কি হয়? এটা দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক বা জাতিকা লাগে। তো তুলা রাশি যে কেউ মানুষ মানে কিসের একটা মানে বাটিটা হতে হয় পিতলের। তো পিতলের বাটিতে কি কি যেন দিয়ে দেয়, তাবিজ কি যেন দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর মানে ওই বাটিটা ধরে একটা জায়গায় ভালো করে মানে মাটিতে, যেমন মাটির ঘরে যে লেপ দেওয়া হয় ওরকম একটা জায়গা ভালো করে লেপে নেওয়া হয় আগে। তো ওই জায়গাটা থেকে স্টার্ট করার পর মানে ঠিক তাবিজ এইসব জিনিসগুলো যেখানে আছে বাড়িটি ঠিক সেখানে চলে যায়। ইভেন আমি এমনও দেখছি যে মানে চুলার ভেতর মানে একদম কয়লা, লাল কয়লা, ওরকম কয়লার চুলার ভেতর থেকে হাত দিয়ে তাবিজ বের করে নিয়ে আসছে। এটাও আপনি দেখেছেন? হ্যাঁ। অলরাইট, তা আমাদের এগুলো জানা ছিল না, জানতে পেরে আপনাদের কাছে জানতে পেরে আমি খুবই অবাকই হয়েছি। এই ঘটনাগুলো আসলে আমরা একদমই পরিচিত ছিলাম না। যাই হোক, আমরা আবার আপনার কাছে একটু যাব এবং আপনার কাছ থেকে ঘটনা শুনবো। এতক্ষণ ধরে প্রথমে যিনি ঘটনাগুলো বলেছেন, আপনার নামটা আরেকবার বলবেন? আমি রাহাত, যেহেতু রেডিওতে চেহারা দেখা যায় না বারবার নাম বলতে হয় আর কি। ওকে, তো আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, এই ঘটনাটা আমার ছোটবেলার ঘটনা। সেটা আমার গ্রামের বাড়িতে হয়েছে, কুমিল্লা দাউদকান্দি। আমাদের গ্রামের বাড়িটার নাম হল চ্যাংরাকান্দি। ওখানে ওটা ওই দাউদকান্দির মানে নদী, ওই যে মেঘনা নদী করে নৌকা করে যেতে হয় এবং আমাদের গ্রামের বাড়িটা একদম নদীর সাথেই। তখনও কোনো ব্রিজ টিজ হয় নাই। সো নদীর থেকে নৌকা থেকে নেমেই জাস্ট পাড়ে উঠে
পারে উঠেই আমাদের গ্রামের বাড়ি জাস্ট কিছু দূর হেঁটে গেলেই দেখা যায়। তো আমার বড় চাচা মারা গেছে, এরপরে আমাদের একবার আমার আব্বা আমাকে নিয়ে যায় আমাদের দেশের বাড়ি, তখন আমি ক্লাস 5 বা 6 এ পড়ি। তো বাড়িতে নিয়ে গেছে, ওখানে মূলত অনেক মানুষ থাকতো কিন্তু ওই সময় ছিল না, যেহেতু আমার চাচা বড় চাচা থাকতো তো মারা গেছে, ওখানে বাস খালি ছিল। তো আমাদের একজন কেয়ারটেকার ছিল, ওনার কাছে আব্বা রেখে আব্বা বাইরে গেছিল। তো আমরা দুপুরের দিকে পৌঁছেছি, তো আমি খেয়ে দিয়ে ঘুমাই গেছিলাম। তো আমি সন্ধ্যার দিকে উঠে দেখি যে কেউ বাসায় নাই, মানে বাড়িতে কেউ নাই। উঠে বেরিয়ে উঠানে আসলাম, দেখি কেউ নাই, মানে কেয়ারটেকার থাকার কথা ছিল বাট তাকে আমি দেখি নাই। তো আমি জানলাম যে কি করে, আমি হাঁটতে হাঁটতে একটু ঘুরতে হতে যাই। তো তখন আমাদের ওখানকার মেন এন্টারটেনমেন্টই ছিল ওই নদীটা দেখা, এবং ওখানে ওই সময় ব্রিজ হচ্ছিল মাত্র, সাঁকো ছিল, সাঁকোর পাশেই ব্রিজটা হচ্ছিল। তাই জন্য ওখানে যেয়ে একটু দেখি কি অবস্থা। তো আমি ওখানে এমনি হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাড়ে বেশি দূর না বাড়ি থেকে। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে সাঁকোর পাশে ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু নর্মালি ওই টাইমে মানে গ্রামে তখন প্রায় 7:30 8টা এরকম হবে। তো গ্রামে 7:30 8টা মানে তো বোঝা যায় যে অনেক রাত, মানুষজন তেমন দেখা যায় না। তারপরে ওই যেহেতু ব্রিজের কাজ চলছিল তো ওখানকার কনস্ট্রাকশনের লোকজন থাকতো, লাইট জ্বলা থাকতো। বাট ওই দিন আমি দেখলাম যে ওরকম কিছুই নাই, মানে মানুষজনও নাই, অন্ধকার, শীতকাল ছিল, এই জন্য ওই জ্যোৎস্নার আলোর কারণে, মানে নদী পাশে তো জ্যোৎস্নার আলো থাকলেই দেখা যায়, সেই হিসেবে একটু দেখতে পারতেছি। তো দেখলাম কেউ নাই। তারপর ওখানে কতক্ষণ দাঁড়াচ্ছিলাম, কারণ ঠান্ডা বাতাস ছিল, ভালো লাগতেছিল। তো কিছুক্ষণ ধরে মনে হচ্ছিল যে আমার পাশে কেউ আছে, আমাকে বলতেছে যে তুই এখান থেকে চলে যা। আমি বারবার চারপাশ ফিরে দেখতেছিলাম দুই পাশে যে কে আছে, কেউ নেই, পুরো ব্ল্যাক। তো আমি তারপর ইগনোর করলাম। তারপর মনে হচ্ছে যে কেউ আছে, এবং মনে হচ্ছে যে কেউ একদম পাশে ঘেসে দাঁড়ায় আছে, যে কোনো একটা মানুষকে বোঝা যায় যে আমার পাশে কেউ আছে বা আশেপাশে কেউ আছে, এরকম বোঝা যায়। তো ওটা বুঝে আমার একটু ভয় লাগলো, তো আমি চলে যাই এখান থেকে। তা আমি ফিরে হাঁটা দিয়েছি, আমার সাথে মনে হচ্ছে যে কেউ হাঁটতেছে, একদম লেগে হাঁটতেছে, এবং আমাকে কন্টিনিউসলি বলতেছে তুই চলে যা এখান থেকে। আমি বাবার পাশে দেখাচ্ছি, কেউ নেই। বাট তখনও যখন তাকাই তখনও মনে হয় যে সাথে কেউ আছে, তো খুব ভয় লাগতেছে তখন আমার। তো আর আরেকটা জিনিস হলে আমি যেটা বললাম যে ওই নদীর পাড় থেকে বাসা মানে বাড়ি কিন্তু একদমই কাছে, মানে যদি আমার শহরের চিন্তা করি 2টা ব্লক পরে গলিটা আমাদের বাড়ির। আমি হেঁটেই যাচ্ছি, আমার মনে হয় আমি অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ধরে হাঁটছি, কিন্তু আমার বাড়িটা আসছে না। বাড়ির আগে যত কিছু থাকে নিদর্শন, যেগুলো গাছপালা বা এসে সবই দেখতেছি, কিন্তু বাড়ি আসতেছে না। আমার কাছে খুবই ভয় লাগতেছে, কি করব কিছু বুঝতেছি না। হেঁটেই যাচ্ছি, আমি থামতেছি না, মানে ওই যে মানে শুনতেছি আওয়াজটা আমার সাথে আছে, বডিতে ফিল করতেছি সামওয়ান ইজ উইথ মি। তারপর আমি হেঁটে যাচ্ছি, কিন্তু বাড়িটা আসতেছে না। তখন আমি দোয়া দৌড় তেমন জানতাম না, তখন আমি শুধু আল্লাহ 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 করতেছি। তো হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে দেখি হঠাৎ করে সাদা কাপড় পরা কেউ একজন আসতেছে। তো কিছু দূর গিয়ে দেখি যে একজন হুজুর দাঁড়িয়ে আছে, উনি আসতেছে। আমি দেখে মানে খুব রিলিভড হয়েছি যে আমি এখন এই হুজুরের কাছে যাব। তো ওনার কাছে যেতে যেতে উনি আমার কাছে চলে আসছে। তো হুজুর সামনে আমার দাঁড়িয়েছে, আমি হুজুরকে বলছি যে হুজুর আমি তো পথ চিনতেছি না। হুজুর আমাকে বললো তুমি খোকন সাহেবের ছেলে না? আমার আব্বার নাম খোকন। তো বললো যে হ্যাঁ। আমি বললো হ্যাঁ, কি বলে আমি আমার বাড়ি খুঁজে পাইতেছি না। তো আমাকে জাস্ট হাত দিয়ে ইশারা করে দেখালো যে তোমার বাড়ি তো এই যে। খাটটা ঘুরে বাড়ির দিকে তাকালাম, দেখলাম আসলে সেই গলি, এবং সঙ্গে সঙ্গে উইদিন 1 সেকেন্ড যে হুজুরকে বলবো যে হ্যাঁ হুজুর পাইছি বা থ্যাংক ইউ জানাবো, দেখি কেউ নেই, একদম সামনে পিছিয়ে কোনো জায়গায় কিছু নেই। কোন একটা মানুষ যদি ওখান থেকে, আর ওটা মেঠোপথ ছিল, তো ওখান থেকে হেঁটে গেল আওয়াজও হবে বা মানে কেউ সহজে দৌড়াও যেতে পারবে না। দেখি যে একদম কিছু নেই, সর্বশান্ত। এবং তখন যে আমার সঙ্গে কিছু ছিল ফিল করতেছিলাম, একদম কিছু ছিল না, কোনো আওয়াজ না, কোনো, আমি মনে হচ্ছে আমি একাই। আমি সঙ্গে সঙ্গে বাসায় দৌড় দিয়ে চলে গেলাম, এবং ওটা পরে আমার আব্বাকে জানাছিলাম। তো আব্বা ওটা অত গুরুত্ব দেয়নি, কিন্তু আমাদের কেয়ারটেকার গুরুত্ব দিয়েছিল। কেয়ারটেকার বলছে যে গ্রামের এলাকা, এরকম অনেক কিছু হইতে পারে, আপনি ভাগ্য ভালো যে হুজুর একজন দেখছেন, হুজুর আপনাকে বাঁচাইছে। হুজুরটাও তো মানে ঠিক তাকে মানে তিনিও যে মানুষ এরকম, মানে আপনার কথা শুনে সেরকম মনে হচ্ছে না। আমি আরো যে আমি তখন কেয়ারটেকার বলছিলাম যে হুজুর আমাকে এ করছে, আমি তাকে দেখতে চাই। তো আমাদের ওই গ্রামে একটাই মসজিদ ছিল আমাদের বাড়ি থেকে খুব কাছে। তো বললো ঠিক আছে, অসুবিধা নেই, কালকে আপনার মসজিদে না যাও, আপনি হুজুরের সঙ্গে দেখা করেন। তো ওখানে 3 জন হুজুর ছিল, আমি 3 জন হুজুরকেই দেখছি, কিন্তু ওই হুজুরকে পাইনি যাকে দেখছিলেন আপনি। আমার হয়তো মনে হয়েছিল যে হয়তো ওই সময় এত বেশি নার্ভাস ছিলাম, হয়তো চেহারা ঠিক মতো খেয়াল করিনি। বাট
ওনার এমনই একটা চেহারা ছিল যেটা ভুলার মতো না, কারণ ওই সময় মানে হি ওয়াজ দ্য সেভিয়ার ফর মি, আমাকে বাঁচাতে আসছে। চেহারা তো ভুলার মতো না, ওরকম আমি কখনোই আর কখনো দেখিনি আমাকে। ওকে, আর কোন ঘটনা? আর একটা আছে, সেটা হলো গিয়ে আমাদের চিটাগাং বাসার, আমি চিটাগাং ছিলাম, আমার বাসার ওদিকের। তো ওইটা পুরান বাসা, আমি যেখানে থাকতাম, সেটার ঘটনাটা হলো একটা মানে একটা মেয়ে মারা গেছে ঘটনা। সেটা হলো গিয়ে আমাদের যে বাসাটা ছিল, বাসার ড্রয়িং রুমের জানলা থেকে দেখা যেত আরেকটা বাসা আছে, মানে একটা কলোনির মতো। তো ওইখানে একটা মাঠ টাইপের ছিল, মানে পাকা মাঠ, সিমেন্ট করা, ওখানে আমরা খেলতে যেতাম। তো ওই দোতলা, আমাদের বাসা দোতলা ছিল, তো দোতলা একটা বাসা ছিল, ওই দোতলার বাসাটা সবসময় বন্ধ থাকতো, মানে মানুষ ভাড়া আসতো না। আমরা তখন ছোট ছিলাম, অত কেয়ার করি নাই। তো এরকম দেখতাম যে মানুষ বাসায়, মানে ওই বাসাটা নিছে, তো দ্যাট ওয়াজ রিয়েলি নর্মাল টু আস, মানে বাসা খালি হলে বাসা নিবেই, আসতো কিছুদিন পর আবার চলে যেত, আসতো কিছুদিন পর চলে যেত। সময় তাহলে আমরা বড় হয়েছি, তো ইন্টারেস্ট জাগছে আমাদের পাড়াতো ফ্রেন্ডদের যে কেন ওই বাসাটা এরকম হয় না। এবং তখন চিটাগাং কিন্তু আমাদের ওই এরিয়াটা হটস্পট ছিল, ওখানে মানুষজন থাকার জন্য খুব উদ্গ্রীব ছিল। সো পরে এক সময় একজন দারোয়ান ছিল ওখানে আমাদের, যে অনেক আগে থেকে, প্রায় আমার জন্ম ওখানে হয়েছিল, তো ওই জন্ম থেকে সে ওখানে ছিল। তো সে ওই স্টোরিটা জানতো, তো আমাদের একদিন বলছে। সেটা হচ্ছে কি, যে অনেক আগে, আমার জন্মের হয়তো পরপরই, ওই বাসায় একটা ফ্যামিলি থাকতো, একটা কাজের মেয়ে থাকতো। তো একদিন একটা দুর্ঘটনা হয়েছে যে পাকঘরে মেয়েটা রান্না করতেছিল, মেয়েটাকে আগুন লাগছিল, এবং তারপর মেয়েটা ওই ওখানকার জানলাটা ভেঙে পড়ে গেছে, মানে আগুন থেকে বাঁচার জন্য হয়তো জাম্প করছে, গায়ে আগুন লাগানো ছিল, পড়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে কেউ তাকে, মানুষ আগুন লাগলে কম্বলটা মধ্যে করতে যায় না, তো ওই সময় কিছুই করে নাই। এবং সে ওখানে মরে যাওয়ার পরে তাকে নাকি আর পাওয়া যায় নাই, ওই জায়গায় একটা হোল হয়ে গেছে নিচে। তো পরে যেটা জানতে পারলাম, যে মহিলা যখন দেখতে পাচ্ছে যে আগুন লাগছে মেয়েটার গায়ে, ইনস্টেড তাকে বাঁচানো না করতে গিয়ে দরজা আটকে দিয়েছে, পাকঘরে রান্নাঘরে দরজা আটকে দিচ্ছে, যাতে মেয়েটা বের না হতে পারে। কারণ সে হয়তো মনে করছিল যে ওই মেয়ে এখন বের হইলে পুরো ঘরে আগুন লেগে যাবে, বা পাকঘর যদি খোলা রাখে আগুন পুরোটা ঘরে ছড়ায় যাবে। তো ওই মেয়েটা মারা গেল। তো তারপরে ওই মহিলা, তখন আর ওরা যায় নাই, মারা গেছে। কিছুদিন পরে ওই মহিলাটাও মারা গেছে, মানে ঘরের যে গৃহিণী, অস্বাভাবিকভাবে মারা গেছেন। অস্বাভাবিকভাবে মারা গেছে, মানে উনি পাকঘরে কাজ করতেছিল, হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক এসে মারা গেছে। আচ্ছা, তো তারপরে বাসা ছেড়ে দিছে, তো তারপর বাসা ভাড়া হয় না। তো একবার একটা বৌদ্ধ ফ্যামিলি আসছে ওখানে থাকার জন্য। তো বৌদ্ধ ফ্যামিলি আসছে, তো বাড়িওয়ালা তাকে জানাই দিছিল যে এরকম হতে পারে, কারণ উনি এত অতিষ্ঠ হয়ে গেছিল যে মানুষ ভাড়া নেয় 15 দিনের মধ্যে চলে যায়, ওনার খুব হচ্ছিল। তো বৌদ্ধ বলছে যে ঠিক আছে, 10 দিন আমরা থাকবো। তো ওদের একটা কাজের মহিলা ছিল, তো একদিন কাজ করতেছে মহিলাটা এবং কাজের মেয়েটা দুজনে পাকঘরে কাজ করতেছে, দরজা খোলা, আমি যেটা শুনছি। হঠাৎ করে দেখা যায় পাকঘরের দরজাটা বন্ধ হয়ে গেছে, রান্নাঘর দরজাটা বন্ধ হয়ে গেছে, এবং খোলা যাচ্ছে না কোনোভাবেই খোলা যাচ্ছে না। তো কাজের মেয়েটা যে টানাটানি করলো, মহিলাটা টানাটানি করলো, পারলো না। তখন নাকি দুজনই পরে আবার ওদিকে ফিরছে জানলার দিকে, তখন দেখে একটা মেয়ে দাঁড়ানো জানালার উপরে, মানে নিচে না, জানালার উপরে, ওখানে দাঁড়ানো। তো এটা দেখে সবাই খুব ভয় পেয়ে গেছে দুজনই। তো হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কি দেখতেছে। তো কান্দা কান্দা তারা নাকি ফেইন্ট হয়ে গেছে। তারপরে তেমন কিছু হয় নাই। তো তারপরে বৌদ্ধদের যে থাকে, যে মানে হুজুর টাইপ, আর মানে কি বলে ওনাদেরকে, আচ্ছা, তো ওনাদেরকে ডাকাইলো। তো ওনারা সব করলো। তো আমি যতটা শুনছি যে ওনারা নাকি আমাদের ধর্মের একজন হুজুরের হেল্প নিচ্ছিল। তখন উনি এখানে এসে ওই মানে এটাকে জিন চালান বলবো নাকি সামথিং করে উনি হয়তো জানতে পারছে যেখানে আসলে কি ঘটনা ঘটছিল। তো পরে জানা গেল যে ওই যে কাজের মেয়েটা মারা গেছিল, ওর আত্মা ছিল ওখানে ওই বাসাতে, এবং সে ওখানে থাকছিল কারণ শি ওয়াজ বাউন্ড টু টেক রিভেঞ্জ, মানে তাকে এভাবে মেরে ফেলা হয়েছিল, কারণ তাকে তো অন্যভাবে মেরে ফেলা হয়েছে, তাকে আগুন লাগছে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, তাকে বাঁচানো যেত। মানে এই ঘটনা নাকি পুরাটাই কাজের মেয়েটাই কার উপরে এসে ভর করে বলছে যে আমাকে বাঁচানো যেত, কিন্তু আমাকে বাঁচানো, দরজা বন্ধ করে দিছে, আমি পুরে মরছি, এবং আমি তারপর জানলা থেকে লাফ দিছি, এবং আমার তো ওই যে হোলটা বলছি ওই হোলটাতেই আছে। এবং অনেকে চেষ্টা করছিল ওই হোলটা বন্ধ করে দেওয়ার, কারণ আমরা ওখানে খেলতে যাই বা গাড়ি পার্ক করে একটা হোল থাকবে কেন, অনেকে সিমেন্ট দিয়ে করতো, পরে আবার কিন্তু পরের দিন সকালে সিমেন্টটা নেই, হোল হয়ে আছে। এটা আপনারা নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, মানে অনেকবার দেখছি, আমাদের খেলার সময় বল টলও পড়ে গেছে, আবার উঠেছি। কোনো এই যে আপনি বলেন যে ওটা রিপেয়ার করা হয়েছে বা হোলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আবারও খুলে গেছে, এমন হয়েছে যে আমরা বিকালবেলা খেলতেছি, এই সময় দেখি যে কিছু লোক আসছে, একজন মিস্ত্রি আসছে, সিমেন্ট দিয়ে এটা ভরাই করতেছে, একদম সিমেন্ট দিয়ে ভরে পুরো ভরাই করে ফেলছে। আমরা এক্সপেক্টেড ছিল যে সকালে এসে দেখবো যে
সব ঠিক আছে। এরপর দিন দেখি আবার এজ ইট ইজ হোল্ড, যা, বুঝাই যায় না সেটাই। যখন কোনো কাজ হয়েছে। পরে তো বৌদ্ধ ফ্যামিলিকেও নিশ্চয়ই চলে যেতে না, হয়েছিল। বৌদ্ধ ফ্যামিলিটা যায়নি, তখন এটা বের করছে এবং ওই মেয়েটা আত্মা এসে বলছে যে সে রিভেঞ্জ পাবে। আচ্ছা, কিন্তু তারা মানে এই ঘটনার পরে আর মানে এই যে সবকিছু ঠিকঠাক করার পর তারা ওই বাড়িতেই ছিল এবং তারপর আর কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম হয়নি। অলরাইট, তো এই তো ছিল ঘটনা। আর কোনো ঘটনা আছে? ওরকম উল্লেখযোগ্য আর কিছু নেই। ওরকম উল্লেখযোগ্য আর কিছু নাই। ওকে, আমরাও শেষ করব, মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। তবে তার আগে কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে নিজাম SMS করেছেন এবং বলেছেন যে আচ্ছা, আলভা SMS করেছেন আমাদেরকে, তিনি এবং তার ফ্রেন্ড সাদি ভূত FM শুনছেন, খুব ভয় লাগছে তাদের। সবুজ আমাদেরকে চিটাগং থেকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন, আজকে চিটাগং এর ঘটনা বেশি, সব ম্যাক্সিমাম ঘটনা চিটাগং এর। যুবরাজ আমাদের বলেছেন যে বেরি রোড থেকে, এবং তিনি ভয় পাচ্ছেন এবং তার কাছে জটিল লাগছে, দুটো একসঙ্গে হচ্ছে আর কি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এত রাত পর্যন্ত থাকার জন্য। সোহেল আমাদের SMS করেছেন এবং তিনি ভূত FM শুনতে তার অনেক ভালো লাগছে। নাজিম আমাদের SMS করেছেন, ভাইয়া আমার অনেক ঘটনা নিজের চোখে দেখা যা লিখে শেষ করতে পারবো না, তারপর আপনাকে ভাইয়া লিখতে হবে, নিয়মটাই এরকম। আপনি ভূত FM এ আমাদেরকে ইমেইল করে দিন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। অবশ্যই ফোন নাম্বারটা এমন একটা ফোন নাম্বার দিবেন যেই ফোন নাম্বারে আপনাকে অবশ্যই পাওয়া যাবে। ফাহিম আমাদেরকে সিলেট থেকে লিখেছেন যে আই এম লিসনিং টু ভূত FM এবং 7 মান্থ তিনি এই শোটা শুনছেন এবং আজকে তার প্রথম SMS। থ্যাংক ইউ আপনার SMS পাঠানোর জন্য। শরীফ আমাদের SMS করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন যে ভূত FM ফ্রেন্ডস গুড নাইট, তিনি সম্ভবত এখন মানে ঘুমাতে যাবেন। বাবু আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন হৈমন্তী, খায়রুল SMS করেছেন আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে, মিজান আমাদেরকে SMS করেছেন সিলেট থেকে। এছাড়াও আলমাস আমাদেরকে SMS করেছেন ইমরান SMS করেছেন রিয়াদ, কালকে ম্যাথ এক্সাম, তারপরে ভূত FM শুনছেন তিনি। তোফায়েল SMS করেছেন আজকের ঘটনাগুলো অনেক মজার ছিল। মজার ছিল নাকি? জালাল আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি তুহিন SMS করেছেন ফ্রম চিটাগং থেকে যে ভাইয়া আমি ভূত FM রেগুলার শুনি এবং তিনিও অনেক ভয় পাচ্ছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন সুজন পল্টন থেকে, ভাইয়া আমার খুব ভয় করছে এবং আমি মানে আমার আপনি যে ভয় পাচ্ছেন এটা জেনে ভালো লাগলো। কমল লিখেছেন ভাইয়া ইমেইলে ঘটনা পাঠাতে বাংলায় লিখবো নাকি বাংলা উচ্চারণে ইংলিশে লিখবো, যেটা আপনার সুবিধা হয় আপনি সেটাতে লিখবেন। এবং তিনি বলছেন যে ঘটনা কি অ্যাটাচড ফাইল হিসেবে পাঠাবো কিনা, আপনার যেভাবে সুবিধা আপনি পাঠান, ঘটনাটা আমার কাছে আসলেই হলো, পৌঁছানো নিয়ে কথা। আর আমাকে সুকেশ লিখেছেন যে ভাইয়া ভূত FM শুনছি। ওকে, মঞ্জু আমাদের SMS করেছেন এবং তিনি আমাদেরকে SMS করে লিখেছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন। বৈশাখ আমাদেরকে পাবনা থেকে SMS করেছেন যে তারা 3 বন্ধু রাত্রের বেলায় বর্ষার পানিতে মাছ ধরতে যাওয়া নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনতে চাই। অবশ্যই আমাদেরকে ইমেইল করে জানিয়ে দিবেন প্লিজ। আর উজ্জ্বল আমাদেরকে লিখেছেন, SMS করেছেন। এছাড়াও আশরাফ SMS করেছেন, এত SMS করি একটাও পড়া হয় না। আমি আপনার SMS কিন্তু পড়ে ফেলেছি। আর রেজওয়ান আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে মীর আদনান আলী গুলশান থেকে এবং তিনি বলেছেন হে ব্রো, আমি এবং আমার ওয়াইফ এই তারা হচ্ছে ভূত FM শুনছেন। তারা লিখেছেন যে উই হ্যাভ বিন লিসনিং ভূত FM ফ্রম লাস্ট 1 month and we just love it and I love you too. Thanks for this brilliant show. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আর উজ্জ্বল লিখেছেন যে উজ্জ্বল আমাদের SMS করেছেন, আশা SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে রায়হান সিলেট থেকে। তো আমরা আজকে রাত্রেবেলায় আমার মনে হয় যে একদম ঘড়ির কাঁটা বলছে যে আর বেশিক্ষণ আমরা না টানি, আমরা যেহেতু সবার ঘটনা মোটামুটি শেষ হয়ে গেছে। রাইট, আপনার ঘটনা আছে একটা? আচ্ছা, আপনি তাহলে একটু এদিকে চলে আসেন। তাহলে ইন দ্য মিন টাইম আপনারা SMS পাঠাতে পারেন আমাদেরকে, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 984 নম্বরে। আপনার নামটা আগে বলবেন শুরুতে। আমি হীরা। ওকে হীরা, আবার আপনার ঘটনায় চলে আসেন। এই ঘটনাটা আমার পাশের বাড়িতে ঘটে। উনি আমার সম্পর্কে ভাই। এনার একটা খুবই বাজে অভ্যাস আছে, উনি রাত্রে চুরি করে মাছ মারেন। আর একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমাদের গ্রামে অনেক বড় একটা জলাশয় আছে, যেটা রাজশাহী ডিভিশনের সবচেয়ে বড় একটা জলাশয়। তো এটা সরকারি ভাবে ডাক হয়। তো এখানে
প্রহরী থাকে, ইয়া থাকে, তারপরও সে চুরি করে এখান থেকে মাছ মারে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার পানি কখনোই শুকায় না, এবার আমিও কখনো দেখিনি, কেউই দেখেনি কখনো এই জলাশয়ের পানি কোনোদিনও শুকায় না। তো সে এরকম রাত্রে, অনেক রাত্রে 1টা-1:30টার দিকে সে যায় আমাদের দিকে, যেটা কারেন্ট জাল বলে, কারেন্ট জাল নিয়ে সে এপার থেকে ওপারে সাঁতরায় যায়, জালিয়া করে, এরকম করে। তো আমাদের এসে বলে যে কালকে রাতে তো এই করলাম রে, ওই করলাম রে। তো এক রাতে কি হয়েছে, সে এরকম ওটা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে ফিক্কা জাল, আমি জানি না কি বলে। তো সেটা নিয়ে সে গেছে মাছ মারার জন্য। তো সে অনেক জাল দিয়ে অনেক ইয়া করছে, বাট কোনো মাছ টাছ পায় নাই। তো সেই জলাশয়ের পাশেই আছে আপনার অনেক বড় একটা শ্মশান আছে। তো সেইখানে যখন সে আসছে, আসার পরে সে জাল নামাই দিছে, ওকে নামানোর পর সে দেখছে প্রচুর মাছ উঠছে, অনেক মাছ উঠছে, এবং এত মাছ যে সে আর জাল টাইনে জমাইতে পারতেছে না। তো জাল সে গোছাচ্ছে। তো ফিক্কা জালের একটা সিস্টেম হচ্ছে যে পানির যখন জালটা চেপে আসে তখন মোটামুটি নিচে হাত দিয়ে জালটা উঠাইতে হয়। তো সে বলতেছে রাত তখন ধর আনুমানিক 2টা, প্রহরীও আছে, তার মধ্যে সে ফাঁকি দিয়ে সেই কাজ করতেছে। তো সে যখন জালটা উঠানোর জন্য যখন সে বাম হাতটা নামায় যখন সে নামাই দিছে তখন সে দেখতেছে যে 8 থেকে 9 মাস বয়সের একটা বাচ্চার একটা হাত পানি থেকে উঠে আসছে, এবং সাথে সাথে তার বাম হাতটা ধরছে। এটা যখন ধরছে, এখন সে বলতেছে যে আমি পারতেছি না চিল্লানি দিতে, কারণ আমি চিল্লানি দিলে গাড্ডা বলে তুই চুরি করে মাছ মারতেছস, আমি চিল্লাইতেও পারতেছি না। কিন্তু সে বলতেছে যে এই হাতের যে এত শক্তি সে আমাকে বারবার বাচ্চার হাত, যদি বাচ্চার হাত, তাকে বারবার পানির দিকে টানতেছে বারবার। সেও অনেক খুবই শক্তিশালী, মানে খুবই সুস্থ সবল মানুষ, সে অনেক চেষ্টা করতেছে, পারতেছে না, সে চিল্লাতেও পারতেছে না। তাকে কি করতেছে, আস্তে আস্তে তাকে পানির ভিতরে নামাচ্ছে। আচ্ছা। তো একটা পর্যায়ে যেটা হয় যে সে মোটামুটি হাঁটু পানি পর্যন্ত তাকে নামাইছে, হাত তারপরও ছাড়তেছে না। সে বলতেছে আমি দোয়া কালাম অনেক কিছু করতেছি, বাট এগুলা কোনো কাজ দিচ্ছে না, আমাকে কোনো কাজ হচ্ছে না। তো হাঁটু পানিতে যখন নামাইছে সে তখন মানে ফিল করতেছে যে সে যদি আমাকে মোটামুটি কোমর পানিতে পর্যন্ত নামাইতে পারে, সে ডেফিনেটলি আমাকে মেরে ফেলবে, এটা তো কোনো ভুল নাই, সে আমাকে মেরে ফেলবে। তো সে বলতেছে দেখ আমি আল্লাহ খোদা করতেছি যে আমি শেষ, আল্লাহ আমাকে এবারের মতো বাঁচাও, আমি আর জীবনে কোনোদিন মাছ মারতে আসবো না। এরকম করতে সে পরে জোরে একটা টান দিছে, হাত ছেড়ে দিছে। সে বলতেছে যে আমি ওখান থেকে ওই অতটুকু পানি থেকে উপরে কেমনে এসে পড়ছে আমি জানি না, দেন আমার সেন্স ছিল না। ঘন্টাখানেক পরে তার যখন সেন্স ফিরছে, সে দেখছে উপরে পড়ে আছে, চলে আসছে, এবং সে রাত থেকে তার প্রচন্ড জ্বর এবং বমি, এরকম মোটামুটি 7-8 দিন অসুস্থ। আমি তাকে দেখতে গেছি, মানে সে ভয় পেলে যে মানুষের কি অবস্থা হয়, মানে সেই সুস্থ সবল মানুষটা তার মানে পুরা মানে শরীর ভেঙে গেছে পুরা, একদম চোখ টোক গর্তের মধ্যে বসে আছে, ভাই কি হয়েছে। তো সে পরে আমাকে ঘটনাটা বললো যে এই ব্যাপার। তো আমি সেই ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, এবং সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলের হাত পানি থেকে উঠে এসেছিল। এবং আমার যেটা মনে হয় যে চুরি করে মাছ ধরার শাস্তি আসলে উনি পেয়ে গেছেন, এবং আর জীবনে কখনো তিনি এই ভুল করেননি, নিশ্চয়ই না আর করেন নাই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক কষ্ট করে আপনার স্টুডিওতে এসে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করলেন। থ্যাংক ইউ আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি শেষ করে দেব প্রোগ্রাম, এবং আগামী সপ্তাহ পর্যন্ত আপনাদের আবার ওয়েট করতে হবে ভূত এফএম এর জন্য। তার আগে বলি যে সোহেল ভাই আমাদের এসএমএস করেছেন, নিজাম এসএমএস করেছেন, উজ্জ্বল এসএমএস করেছেন, মিল্টন এছাড়াও এসএমএস করেছেন সুমন ঢাকা থেকে, তুষার এসএমএস করেছেন সিলেট থেকে, শাহেদ এসএমএস করেছেন, আমিন এসএমএস করেছেন, লিটু এসএমএস করেছেন দোলা এসএমএস করেছেন, আপন হায়দার এসএমএস করেছেন, মাহবুব সহ আরো অনেকে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামী সপ্তাহে আবারও কথা হবে। এর মাঝখানে অবশ্যই আপনারা যারা মানে ইমেল করতে চান তাদেরকে আরো ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। এখানে আপনারা অবশ্যই ইমেল পাঠাবেন এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ সেই সাথে জানিয়ে দেবেন যে আপনারা আসলে কি করতে চান। আপনারা কি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনারা চান যে আপনার ঘটনাটা পড়ে শোনানো হোক, সেটা উল্লেখ করে দেবেন। এবং অবশ্যই এমন একটা ফোন নাম্বার দিবেন আমাদেরকে, যে ফোন নাম্বারে অবশ্যই আপনাদের পাওয়া যাবে। আর আপনাদের দারুণ সব ঘটনার অপেক্ষায় থাকলাম। আজকের যে ঘটনাগুলো